আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের ঢাবি ক কিউবি সলভ প্রোগ্রামের জৈব রসায়ন ক্লাসে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের জৈব রসায়নের এই ক্লাসে আজকে তার শুরুর ৪ টা টপিক কমপ্লিট করব। আমরা টোটালে জৈব রসায়নকে ৩ টা ভাগে ভাগ করেছি। হ্যাঁ? সো তুমি আজকে যেটা কাজ করতেছো আসলে বা আজকে যেটা ক্লাস করতেছো সেটা এক্কেবারে শুরুরটা, পরে আরেকটা থাকবে, তারপর আরেকটা থাকবে। দিয়ে আমরা জৈব রসায়নটাকে শেষ করব। ঠিক আছে? এত বেশি আমরা আরকি একবারে লোড নিব না। আমরা এটাকে ভাগ করে আসলে শেষ করব। সো আজকে আমরা ১ থেকে ৪ অব্দি টপিক পড়ব। এর ভিতরে জৈব রসায়নের শুরু থেকে আমরা পড়ব হচ্ছে বিক্রিয়া এক্সপোজারের ঠিক আগ পর্যন্ত। অর্থাৎ আমরা ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বোক্যাটায়ন এ পর্যন্ত পড়ব এক্কেবারে জৈব রসায়নের সূচনা থেকে শুরু করে। ঠিক আছে? ওকে। সো এর মধ্যে আসা যে কোয়েশ্চেন গুলা আছে সেগুলা কোয়েশ্চেনের ঝটপট উত্তর করার টেকনিক গুলা কেমন হতে পারে এবং সেটার পেছনের থিওরিটা কি এবং আমরা সোজা বাংলায় বলতে গেলে যে এটার সাথে এটার রিলেভেন্ট আর কি কোয়েশ্চেন আসতে পারে সবকিছু এই লেকচারগুলোর মধ্যে আলোচনা করা হবে। সো চলো তাহলে আমরা শুরু করি এবং তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আমি থাকবো মোহাম্মদ আশিকুল ইসলাম খান। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করি। ওকে। ফার্স্টে দেখো আমাদের প্রথম যে টাইপটা সে টাইপটা হচ্ছে আমাদের টাইপ 1। এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের সূচনা, সংকরণ, সমগোত্রীয় শ্রেণী। চলো আমরা একটু পড়ি। সংকরণটা কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা থেকে সংকরণ থেকে আসেই। আচ্ছা, এটা একেবারে রিসেন্ট ইয়ারের একটা কোয়েশ্চেন 24-25 এর এবং এই কোয়েশ্চেনটা আসলে সমাণু অংশ থেকে আসছে। কোথা থেকে আসছে বলো তো ভাইয়া? সমাণু অংশ থেকে আসছে। বাট নো ইস্যুস 24-25 সেশনের না? সো সমাণু অংশ থেকে আসা একটা কোয়েশ্চেন। চলো এটাকে যদি একটু আমি হচ্ছে যে চিন্তা করি। সো সমানুতার মধ্যে যে আমাদের গাঠনিক সমানুতা রয়েছে, হ্যাঁ? যে আমাদের একটা রয়েছে আমাদের গাঠনিক আর একটা রয়েছে স্টেরিও। সরি। গাঠনিক সমানুতা আর একটা রয়েছে স্টেরিও সমানুতা। আজকে বৃষ্টি হইছে বাইরে, বুঝছো? সো একটু আমরা এসির পাওয়ারটা বাড়াই দিই। একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে আমার স্টেরিও সমানুতা। সো আমার দরকার হচ্ছে আসলে বেসিক্যালি এখানে গাঠনিক সমানুতা। সো গাঠনিক সমানুতার ভিতরে যে অংশগুলা তার মধ্যে আমাদের কি আছে? চেইন, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অবস্থান, তারপরে এখানে আছে ভাই কার্যকারীমূলক, ৫ প্রকারের কিন্তু কার্যকরীমূলক, হ্যাঁ? তারপরে এখানে আছে হচ্ছে আমাদের টটোমারিজম, টটোমারিজম না দেই আগে দেওয়া হচ্ছে মেটামারিজম। এখানে আছে হচ্ছে আমাদের মেটামারিজম, আর একটা আছে হচ্ছে আমাদের টটোমারিজম। আচ্ছা, সো এই যে তুমি জানো নিশ্চয়ই যে অবস্থানমূলকের একটা বিশেষ প্রকারভেদ হচ্ছে আমাদের মেটামারিজম আর কার্যকারীমূলকের একটা বিশেষ রূপভেদ হচ্ছে আমাদের টটোমারিজম। কার্যকারীমূলকের রূপান্তরটা হয় হচ্ছে একটা গতিশীল অবস্থা, হ্যাঁ? সেটাকেই গতিশীল অবস্থা যেটার হয় সেটাই হয় হচ্ছে বেসিক্যালি টটোমারিজম এবং টটোমারিজমের সবথেকে পিওরেস্ট উদাহরণটা হচ্ছে আমাদের কিটোন। কিটোন থাকলে সেটার একটা অ্যালকিনের অ্যালকোহল থাকা পসিবল। কিটোন থাকলে সেটার একটা অ্যালকিনের কিন্তু অ্যালকেনের বলতেছি না বা ডিরেক্ট অ্যালকোহলও বলছি না। অ্যালকিনের অ্যালকোহল থাকা পসিবল। এখন কিটোন মানে কার্বনিল যৌগ অ্যালকোহল। কার্বনিল যৌগ যেখানে অবভিয়াসলি কার্বন সংখ্যা ৩ বা তার বেশি হওয়া লাগবে। ধরো কার্বনিল যৌগের সাধারণ সংকেত কেমন জানো? কার্বনিল যৌগ মানে এখানে কে আছে বলো তো ভাইয়া? কার্বনিল যৌগ মানে এখানে আছে হচ্ছে আমাদের কিটোনও আছে, অ্যালডিহাইডও আছে, দুইটাই আছে। অ্যালডিহাইড ১ নাম্বার সদস্য থেকে শুরু হতে পারে। যেমন ধরো এন এর নাম্বার সংখ্যা, এন এর ভ্যালু যদি আসলে ১ হয়, তাহলে কত হবে? CH2O। এটা আসলে কি জানো? ফর্মালডিহাইড, HCHO। এই যে ফর্মালডিহাইড এটা আসলে। বুঝছো? সো এন এর নাম্বার যদি ১ হয় তাহলে কখনোই সেটা কিটোন থাকতে পারে না এবং কিটোন কখন থাকবে জানো? যখন n ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু ৩ তখনই কেবলমাত্র এদের কি থাকে? তখনই কিটোন থাকে। কিটোন থাকে। বুঝা গেছে? এই হচ্ছে এখানকার ওভারঅল চিন্তা ভাবনা বা আলোচনা। চলো আমি যেটার কথা বলতেছিলাম, তাহলে কিটোন থাকলে সেটা একটা অ্যালকিনের অ্যালকোহল হয়। সেটা কিভাবে ঘটে আসলে? ধরো আমি যদি একটা অ্যালকিনের অ্যালকোহলই তোমাকে আগে দেখাই, CH2 ডাবল বন্ড, ওকে, COH CH3 ধরে নাও এই যৌগটা আমি দেখালাম। এখানে কেমন ঘটনাটা ঘটে জানো? এই যে এরকম অক্সিজেন তার তীব্র তড়িৎ ঋণাত্মকতার জন্য এই যে পাই বন্ধনের যে ইলেকট্রনটা রয়েছে সেটাকে সুন্দর মতন নিজের দিকে টেনে নেয়। তাহলে আগেকার ডাবল বন্ডটা এই কার্বন আর এই কার্বনের মধ্যে ছিল। অক্সিজেন যদিও ডাবল বন্ডটা টেনে নেয়, তাহলে এই কার্বন এবং এই অক্সিজেনের মাঝে রয়েছে। এই কার্বন কাঙাল হয়ে গেল না? ওর কাছে কিছু আছে? নাই। তাই অক্সিজেন ওর কাছে যে হাইড্রোজেন সেটা তাকে সান্ত্বনা স্বরূপ দিয়ে দেয়।
যদি দিয়ে দেয় তাহলে তার ফরমেশনটা কেমন থাকে? অনেকটা এরকম না যে CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O CH3 এমন থাকে না? এমন থাকে কিনা বলো? এমন থাকে কিনা বলো? অ্যালকিনের অ্যালকোহল থেকে কিরকম ভাবে হচ্ছে আমাদের কিটোন হচ্ছে, বোঝা যাচ্ছে? এই অ্যালকিনের অ্যালকোহল থেকে কিটোন, যে কোনো একটা যদি কিটোন থাকে তার একটা অ্যালকিনের অ্যালকোহল টটোমারিজম হওয়া সম্ভব। এখন সেটা কোন দিকে হবে সেগুলো নিয়ে অনেক কাহিনী আছে, অনেক ফ্যাক্টর আছে, সেটা নিয়ে আপাতত তুমি চিন্তিত না হলেও তুমি অন্তত এতটুকু আশা করি বুঝতে পারছো যে একটা অ্যালকিনের অ্যালকোহল থাকলে তার একটা কিটোন হওয়া সম্ভব। ক্লিয়ার? তাহলে আমাদের এখানকার কারেক্ট অ্যান্সারটা কোনটা? নিশ্চয়ই আমি হয় খুঁজবো হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল, টটোমারিজম যেহেতু দেখাই বলছে, হয় খুঁজবো অ্যালকিনের অ্যালকোহল, না হলে খুঁজবো কিটোন। দেখো প্রথম অপশনে একটা কিটোন আছে, রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের এ, দিয়ে দিলা। পরের গুলা দেখো তো আছে আর কিছু নাই। এটাই হচ্ছে তোমার কথা। অ্যালকিনের অ্যালকোহল এটা কি? এটা তো হচ্ছে একটা অ্যালকিনের অ্যালকোহল এবং এটা তো হচ্ছে প্রোপানল ডিরেক্ট। এটা কি হবে? উত্তরটা হচ্ছে না, হবে না, হবে না। তুমি বেসিক্যালি মিলায় দেখবে, এটা হবে না। রাইট অ্যান্সারটা কি তাহলে বলো? এ, সি, আর কারেক্ট অ্যান্সার ইজ এ। নেক্সট যদি কোশ্চেনটাতে যাই, চলো সমানুর যে কোশ্চেনগুলা, এই একটা অণু দেওয়া, এই অণুটার নাম তুমি কি পড়বা? এই অণুটা হচ্ছে আমাদের 4 কার্বন যুক্ত না? 1,3 বিউট ডাই ইন বা বিউট, তুমি যদি এমন এটার নামটা এরকম ভাবে পড়ো তাহলে সব থেকে বেস্ট হয় বিউট, হ্যাঁ, 1,3 ডাই ইন, এটা হয়ে যাচ্ছে এই যৌগটার নাম বিউট 1,3 ডাই ইন। ক্লিয়ার? কার? এটার নাম। এখন তোমার তো নাম চাই নাই, চাইছে কি এর কার্বনের পরমাণুগুলোর সংকরণের অবস্থা কি। আমি তোমাকে কার্বনের যৌগ সংকরণের একেবারে সোজা একটা নিয়ম শিখিয়ে দিই ভাইয়া, ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু থাকবে না। সো তুমি আসলে জানো, তুমি কিন্তু একটা জিনিস জানো যে আমাদের হাইব্রিডাইজেশন নাম্বার, সংকরণ সংখ্যা মিনিমাম কত হতে পারে? 2 হতে পারে। হাইব্রিডাইজেশন স্টেট তাহলে কত হবে সেটা? sp। কার্বনে আসলে sp, sp2, sp3, এই যে জৈব রসায়ন অন্তত এটি হয়, এর বেশি হয় না কিছু। 3 হলে সেটা কত হবে আমাদের? sp2। 4 হলে এটা কত হবে আমাদের? sp3। 5 হলে sp3d। কিন্তু এতদূর পর্যন্ত আর যায় না। এতদূর পর্যন্ত কি যায় বলো তো? যায় না এতদূর পর্যন্ত। নো ইস্যুস, না যাক। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে হাইব্রিডাইজেশন নাম্বারটা তাহলে বের করা। সোজা বাংলা হিসাব, জৈব রসায়নের ক্ষেত্রে বা জৈব যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নাম্বারটা হয় হচ্ছে কার্বনের সিগমা বন্ধন সংখ্যা। কার্বনের বলে না, তুমি ডিরেক্ট দাও কেন্দ্রীয় মৌলের। এখানে যেহেতু একাধিক কেন্দ্রীয় মৌল, এবং এই সূত্র যেটা আমি দিচ্ছি, যে সূত্রটা আসলে এই যে হাইব্রিডাইজেশন নাম্বার বের করা, তুমি কিন্তু আরেকটা সূত্র জানো, হাফ অফ, আমি নিজে পড়াইছি, v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা আছে না? ওই সূত্রটা কিন্তু খাটে যখন কেন্দ্রীয় মৌল মাত্র একটা। কিন্তু বলো তো এরকম একটা যোগে কেন্দ্রীয় মৌল কয়টা? যতগুলা কার্বন প্রত্যেকটাই কিন্তু একটা কেন্দ্রীয় মৌল। সো যদি একাধিক কেন্দ্রীয় মৌলযুক্ত যৌগ হয় তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে এই ফর্মুলাতে না যেয়ে এই ফর্মুলাতে আসার। কেন্দ্রীয় মৌলের সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন মানে কি? যেগুলো একক বন্ধন বা একাধিক বন্ধন হলে যে একটা সিগমা বন্ধন হবে, বাকিগুলো পাই হবে সমযোজী বন্ধনের ক্ষেত্রে, প্লাস লন পেয়ার ইলেকট্রন সংখ্যা। এখন মজার বিষয় হচ্ছে আমাদের জৈব রসায়নে কখনোই কোনো কার্বনের কাছে লন পেয়ার ইলেকট্রন থাকে না, কোনো কার্বনের কাছে থাকে না। অনলি কোথায়? জৈব রসায়নের যে জৈব যৌগগুলো রয়েছে সেখানে কার্বনের কাছে কোথাও তুমি লন পেয়ার ইলেকট্রন পাবা না। মানে এই সংখ্যাটা খালি 0 হয়ে গেল, তার মানে সিগমা বন্ধন কাউন্ট করলে হয়ে যায় না? হয়ে যায়। ওই যৌগটাকে যদি আমি একটু লিখি, CH, তারপরে এখানে ডাবল বন্ড, তারপরে CH একটা সিঙ্গেল বন্ড, C, তারপরে হচ্ছে এই যে H ডাবল বন্ড, CH, এমন না জিনিসটা? প্রত্যেকটা কার্বনকে, চলো আমরা এখন একেবারে শুরু থেকে চিন্তা করি। এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? 1 2 3, তিনটা সিগমা বন্ধন, মানে হাইব্রিডাইজেশন নাম্বারও তো 3। লন পেয়ার ইলেকট্রন কি আছে? নাই, বললামই তো থাকবে না। পাই ইলেকট্রন তার লন পেয়ার না রে বাবা, পাই তো একটা সমযোজী বন্ধনের ইলেকট্রন, তাই না? তো লন পেয়ার ইলেকট্রন না থাকলে সেটা কি গেল? sp2। এখানে যদি এই কার্বনের ভিতরে আসো ভাই, এই যে একটা দুইটা আর একটা সিগমা বন্ধন, কয়টা? 3টা। এখানেও কয়টা? 3টা। এই যে 1 2 আর এই যে একটা, দেখো প্রত্যেকটা 3টা, তার মানে সবার সংকরণটা কি আসলে? sp2 সংকরণ। এবং এখানে আর কোনো প্রকার সংকরণের কার্বনই নাই, তার মানে আমাদের সঠিক উত্তরটা জাস্ট sp2 সংকরণ। ক্লিয়ার? পারবো? গুড, ডান। নেক্সট কোশ্চেন, চলো এই কোশ্চেনগুলো এখন করতে আশা করি মজা লাগবে। এই কার্বনের সংকরণ কয়টা? 3টার সাথে 3টা সিগমা বন্ধন আর একটা সিগমা বন্ধন, মানে এর হচ্ছে 4টা, তার মানে হচ্ছে সেটা কত? sp3। এই কার্বনের কথা চিন্তা করো, এই যে এই একটা, এই হাইড্রোজেনের সাথে একটা, এখানে একটা, তার মানে 3টা মিন্স sp2। এই কার্বনের কথা চিন্তা করো, ডিরেক্ট করতেছি, এখানে একটা পাই আর বাকি দুইটা হাইড্রোজেনের সাথে 2টা সিগমা, তার মানে টোটালে কয়টা? 3টা মানে sp2।
sp2 আর sp3 এটাই না তার সংকরায়ন। এখন বলতেছে যোগে কার্বনগুলোর সংকরায়ন কিরূপ। sp2 এবং sp3 কোথায় আছে উত্তরটা? এখানে সি। রাইট আনসারটা সি। সি, আওয়ার কারেক্ট আনসার ইজ অলসো সি। বলো পারবো? এরকম তাহলে যেই কোয়েশ্চেনগুলো আছে একেবারে চোখের ঝলকে দেখে উত্তর করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। চলো এখানে আবার পেঁচানো কোয়েশ্চেনও হয়, এই যে এরকম দেখো, এটা আগের কোয়েশ্চেন যদিও, বাট স্টিল হয়তো। কি বলতেছে? কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন রয়েছে? একের অধিক, যেমন আগের যৌগটাতে একাধিক সংকরণের ছিল, বাট তার আগেরটাতে সবগুলা sp2, তাহলে তো সেখানে তো আসলে একাধিক সংকরণের মানে কার্বন নাই। সো যদি আমি এটার কথা বলি কোনটাতে রয়েছে, চলো যদি এটা বের করতে চাই সিম্পলি দেখো, এটা প্রথমে কি বলছে? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন মানে 6 কার্বন যুক্ত সাইক্লিক যে যৌগটা, সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেনকে যদি তুমি লিখো CH2 সিঙ্গেল বন্ড CH2, একটা বন্ড CH2, দেখো এটা কিন্তু বেনজিন না, কেউ আবার বেনজিন ভাইবো না, বেনজিনের মতন করেই লিখতেছি, বাট স্টিল এটা হচ্ছে আসলে আমাদের সাইক্লোহেক্সেন। দেখো কয়টা, প্রত্যেকটা দেখবা, প্রত্যেকটা কার্বনে তুমি জাস্ট কাউন্ট করে দেখো, এই কার্বনে সিগমা বন্ধন 1 2 আর দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা, মানে কয়টা? 4টা। প্রত্যেকটাতে দেখবা 4টা মানে কি? sp3। সবার সংকরণ কি? sp3 এখানে। ওকে, তার মানে এটাতে একাধিক সংকরণ নাই, একটা মাত্র সংকরণ। বেনজিনকে যদি তুমি লিখো এখানেও তুমি পাবা না। CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড, যাদের ভিতরে এরকম প্যাটার্ন আছে তাদের ভিতরে কখনোই তুমি পাবা না। দেখো প্যাটার্ন তুমি ধরতে পারছো না? প্যাটার্ন আছে অবভিয়াসলি প্রত্যেকটা কার্বনে। দেখো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? একটা হাইড্রোজেনের সাথে, একটা এর সাথে, একটা এর সাথে, এই কার্বনের সাথে, তাহলে টোটালে কয়টা? 3টা মানে হচ্ছে sp2 সংকরণ। প্রত্যেকটাতে দেখবা 3টা মানে sp2 সংকরণ, প্রত্যেকটাতে তুমি লক্ষ্য করলেই পাবা sp2 সংকরণ। তার মানে এটাতেও একাধিক নাই। টলুইন, এই যে পেয়ে গেছো তুমি একটা, আসলে সোজা কথা। কেমনে? দেখো টলুইনটা আসলে দেখতে কেমন। এখানে একটা অ্যালকাইন থেকে একটা গ্রুপও আছে, আবার হচ্ছে বেনজিনের একটা গ্রুপও আছে CH3। এই যে এরকম ভাবে আমি লিখলাম। তুমি জানো যে এখানে আমার প্রত্যেকটা কার্বনের, এখানে এই বলো এবং এই কার্বন অবধি বলো, প্রত্যেকটা কার্বনের সিগমা বন্ধন পাবা তুমি হচ্ছে 3টা করে, যেখানে সংকরণ হবে sp3। এই কার্বনের কথাটা একটু চিন্তা করে দেখো তো, এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? 4টা না? 4টা সিগমা বন্ধন না? 3টা হাইড্রোজেনের সাথে একটা হচ্ছে এই কার্বনের সাথে একটা, এটা, তাহলে টোটালে কয়টা? 4টা মানে কত? sp3 সংকরণ। sp3 সংকরায়ন না? ডান। তাহলে আমরা এখানে পেলাম sp2 টোটালটার ভিতরে, আবার এই কার্বনকে পাচ্ছি হচ্ছে sp3 আকারে, ওই কার্বনকে পাচ্ছি কি? sp3 আকারে, তার মানে একাধিক পেয়ে গেছি। রাইট আনসার কি আমাদের? টলুইন। এন বিউটেন মানে হচ্ছে ন্যাচারাল বিউটেন, নরমাল যে বিউটেনটা, এখানে দেখো সবাইগুলো হচ্ছে sp3, CH2 CH3। প্রত্যেকটা কার্বনের দেখো সিগমা বন্ধন কাউন্ট করে 4টা করে, 4টা মানে কত? sp3। 4টা মানে কত? sp3। প্রত্যেকটা দেখতে পাবা। ক্লিয়ার? এখানেও একাধিক নাই। বলো তাহলে এই যদি আমি যদি আগেরটার জাস্ট খালি এইটার যদি নিয়মটা শিখে রাখতে পারি, এখানকার এই নিয়মটা জাস্ট যদি শিখে রাখতে পারি, ঝটপট করে উত্তর করার, এই টাইপের সকল কোয়েশ্চেনগুলো আমি খুব সহজে উত্তর করতে পারবো না? পারবো কি পারবো না? ক্লিয়ার? তাহলে রাইট আনসার দেখছো কি আমাদের? টলুইন। নেক্সট কোয়েশ্চেনটা বলে কোন যৌগটি, এটা যদি ওই অ্যারোমেটিক যৌগের ওখানকার, তারপরে স্টিল আমরা এখানে এটাকে নিয়ে আসতে পারি, কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? দেখো তোমাকে আমি কয়েকটা জিনিস শিখাই দিই, তাহলে খুব ভালো হবে তোমার। আমরা আর বুঝি কি আসলে? অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল। তাহলে আর যদি তুমি বুঝো তাহলে তুমি হচ্ছে নিশ্চয়ই AR বা PH এটাও বুঝো, স্মল p স্মল h, এটা কি আমাদের আসলে? অ্যারাইল বা ফিনাইল গ্রুপ, অ্যারাইল বা ফিনাইল গ্রুপ। অ্যারাইল বা ফিনাইলের ভিতরে আবার কাহিনী আছে, অ্যারাইল বা ফিনাইলের ভিতরে আবার কাহিনী আছে, এদের দুজন মিলে আবার একটা গ্রুপ তৈরি হয়, সেখানেও আমি যাবো, চিন্তা নাই। ঠিক আছে, দেখো অ্যারাইল বা ফিনাইল গ্রুপ। ওকে, এরপরে আসো অ্যারাইল বা ফিনাইল তুমি চিনতে পারছো। এরপরে আচ্ছা, যদি একটা অ্যালাইল গ্রুপটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়ে আসলে বোঝানো হয় না, আমি ডিরেক্ট নামটাই লিখে দিতেছি, এটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। অ্যালাইল গ্রুপ কি? আমি প্রত্যেকটা সংকেত লিখবো। আর যেটা অ্যালকাইল গ্রুপ আসলে কোনটাকে বলি? অ্যালকাইল গ্রুপ আমরা বলি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হওয়ার পরে, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ হওয়ার পরে, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হলে যে গ্রুপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। যেমন ধরো আমি যদি সিম্পল বলি, আমাদের হচ্ছে ভাই যে এটা CH4 মিথেন, এখন এটাকে যদি আমি এমনি লিখি CH3 লিখতে পারি না? একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেল, তাহলে এই জিনিসটাই কি থাকলো আসলে? এই যে একটা বন্ধ আমি দিয়ে দিয়েছি এদিকে, ও কারোর সাথে যুক্ত হতে পারবে এরকম, এটা আমাদের কোন গ্রুপ?
নিশ্চয়ই এটাকে আমরা বলবো হচ্ছে এটা আমাদের হলো অ্যালকাইল গ্রুপ, অ্যালকেন থেকে, তাহলে মিথেন থেকে গেছে দ্যাটস ওয়াই মিথাইল, প্রোপেন থেকে গেলে প্রোপাইল, ইথেন থেকে গেলে ইথাইল, এরকম ভাবে চলতে থাকবে নামটা, তাই কিনা? গুড। ঠিক একই রকম ভাবে অ্যারাইল বা ফিনাইল হচ্ছে আমাদের বেনজিন থেকে, বেনজিন থেকে, বেনজিন থেকে যদি একটা অপসারণ হয়, একটি হাইড্রোজেন অপসারণ, বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ হলে জিনিসটা কেমন থাকে? এই যে ধরো বেনজিন যে কোনো একটা জায়গা থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়ে গেল, তাহলে ওখানে একটা কি তার হাত তৈরি হয়ে যাবে না? দেখো এটাকে আমরা লিখে দিয়েছি হাতটা, এটাকে বলবো আমরা কি? ফিনাইল, বা এটাকে বলবো হচ্ছে আমরা ফিনাইল বা ফিনাইল বা অ্যারাইল গ্রুপ। ক্লিয়ার? ওকে। এখন এখানে আমি লিখছি হচ্ছে অ্যালাইল গ্রুপ। অ্যালাইল গ্রুপটা হচ্ছে আসলে অ্যালকিন থেকে একটা যদি অপসারণ হয়, অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে একটি হাইড্রোজেন অপসারণ, অ্যালাইল, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ, এর ভিতরে স্পেসিফিক যদি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল এটা হয়, তাহলে এটাকে অ্যালাইলের ভিতরে এটাকে বলা হয় হচ্ছে আসলে ভিনাইল। এটাকে স্পেসিফিক ভাবে বলা হয় কি? ভিনাইল গ্রুপ। অ্যালাইলের মধ্যে এটার একটা স্পেসিফিক নাম আছে, সেটা কি বললাম আমি? ভিনাইল গ্রুপ। এটার জাস্ট স্পেসিফিক নামটা হচ্ছে ভিনাইল। ওকে, বাকিগুলা সব ওইরকম ভাবে আমরা বলবো। এখন এই যে এই গ্রুপ আর এই গ্রুপ, মানে এই যে আমাদের অ্যারাইল আর ফিনাইল, এই দুজন যদি যুক্ত হয়ে যায় নিজেদের ভিতরে, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা কেমন? অনেকটা এরকম না? CH3, এটার নামই কি আসলে আমাদের? টলুইন। তুমি বলতে পারো এটা হচ্ছে মিথাইল বেনজিন বা ফিনাইল বেনজিন বা অ্যারাইল মিথেন, মিথাইল বেনজিন বলা যায়, ঠিক আছে, এরকমও বলা যায়। বোঝা যাচ্ছে জিনিসটা? বলতে পারি না আমরা? পারি। সো এটার নামই তো এই টলুইন। এই টলুইনটার ভিতরে দেখো তো অ্যালকিনের যে আমাদের বৈশিষ্ট্যটা সেটাও রয়েছে, আবার আমাদের ফিনাইলের যে বৈশিষ্ট্যটা সেটাও তো রয়েছে, ফিনাইলের যে বৈশিষ্ট্যটা সেটাও রয়েছে না? সেটাও রয়েছে। তার মানে আমাদের রাইট আনসার তো এইটাই। সঠিক উত্তরটা কি হচ্ছে? রাইট আনসারটা হচ্ছে আমাদের টলুইন। টলুইনের ভিতরে আমার এই দুইটা বৈশিষ্ট্য রয়েছে, অ্যালিফেটিকও রয়েছে, অ্যারোমেটিকও রয়েছে। এখন আমি যে জিনিসটা পড়াচ্ছিলাম, আমি কি এখানে থামবো? কি মনে হয়? উত্তরটা হচ্ছে না, আমি তো এখানে থামবো না। আচ্ছা, এটা থাকুক। আমি এখানে থেকে তোমাকে তো আরো একটু অ্যাডভান্স জিনিসপাতির ভিতরে নিয়ে যাব। সেই জিনিসটা হচ্ছে, দেখো এরা দুইজন যুক্ত হয়েছে না? এরা দুইজন যুক্ত হওয়া জায়গা থেকে আর একটা নতুন গ্রুপের তারা কি দিতে পারে? আসলে জন্ম দিতে পারে। হ্যাঁ, একটা নতুন গ্রুপের তারা জন্ম দিতে পারে। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, দেখছো মজা? এই জিনিসগুলোকে ধরতে হবে ভাইয়া, এগুলো কিন্তু অনেক দূরের পড়া। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, এখান থেকে ধরো একটা হাইড্রোজেন চলে গেল, দিয়ে এখানে একটা অ্যালকোহল যুক্ত, মানে অ্যালকোহলীয় গ্রুপ না, ধরে নাও সিম্পলি এখানে একটা আয়োডিন যুক্ত হয়েছে বা একটা হ্যালোজেন যুক্ত হয়েছে, তাহলে তখন এটার নাম আমরা কি বলবো? তখন এটাকে বলতে হয় এখান থেকে একটা একটা করে কয়টা হাইড্রোজেন যেতে পারে? 3টা হাইড্রোজেনই যেতে পারে না? চলো আমি টোটালটা লিখে দেখাই আগে। CH এরকম ভাবে হতে পারে, 2টা হাত দিয়ে দিছি, হ্যাঁ, 2টা হাইড্রোজেন চলে গেলে, তারপরে একটা যেটা সেখানে হচ্ছে 3টা হাইড্রোজেনই ধরে চলে গেল, 3টা হাইড্রোজেনই চলে গেল। তাহলে সব থেকে বড় এখানে কোনটা? এটা, তারপরে এটা, তারপরে এটা। হিসাবটা এরকম না? নামকরণটা হবে এক্স্যাক্টলি এরকম, বেনজাইল, বেনজাল, বেনজো। সব থেকে বড় নাম কি? সব থেকে বড় এটা হচ্ছে বেনজাইল গ্রুপ হয়ে যায় তখন। কি নাম? কি নাম? কি নাম? বল বল বল, কি নাম? এটা হয়ে যায় হচ্ছে বেনজাইল। মনে থাকবে তো এগুলা? বেনজাইল। টলুইনের মধ্যে যদি 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি খালি হচ্ছে যে আয়োডিন বা কোনো একটা হ্যালোজেন ক্লোরিন চালনা করো লাল ফসফরাসের উপস্থিতিতে, তখন এই বিক্রিয়াটা দেয় বেনজাইল। বেনজাইল এই গ্রুপটার নাম। এটার নামটা কি বলবো আমরা? বেনজাল। বেনজাল। এটার নামটা কি বলবো আমরা? বেনজো। মনে কি থাকবে নাকি খেয়ে ফেলবো বলো? ইনশাল্লাহ আশা করি মনে থাকবে। দেখো কোথায় কি দেখাচ্ছিলাম আর কতদূর পর্যন্ত ঢুকে গেছি, বলো ক্লিয়ার হয়েছে জিনিসগুলা? এই যে প্রতিস্থাপকীয় যতগুলা গ্রুপ আছে, পারবো না এখন? পারা উচিত, মনে রাখবো, তাহলেই পারবো। রাইট আনসার টলুইন। নেক্সট, প্রোপাইনের সিগমা বন্ধন ও পাই বন্ধনের সংখ্যা কত? পাই বন্ধনটা কাউন্ট করা লাগে, বাট সিগমা বন্ধন চাইলে মনে রাখা যায়। মানে মনে রাখা যায় বলতে একটা ট্রিক্স আছে সিম্পলি। যে প্রোপাইনটা যদি তুমি লেখো, এটা কি একটা অ্যালকাইন না? অ্যালকাইন, 3 কার্বন যুক্ত অ্যালকাইন, তার মানে C3 হবে, আর H এর হাইড্রোজেনটা কত আমরা জানি? 6 থেকে 2 মাইনাস মানে 4। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, এটা একটা অ্যালিফেটিক যৌগ, সবসময় মাথায় রাখবা। অ্যালিফেটিক যৌগে, অ্যালিফেটিক যৌগে, অ্যালিফেটিক যৌগে, অ্যালিফেটিক যেটা আমাদের যৌগ আছে আসলে, ওই অ্যালিফেটিক যৌগে সিগমা বন্ধনটা সবসময় পরমাণু সংখ্যা -1।
আমি এটা লিখেও দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। পরমাণু সংখ্যা -1, ঠিক আছে, তাইলেই ডান। আর পাই বন্ধনটা আলাদা রকম ভাবে জানা যায় না, এটাকে মনে রাখতে হবে। অ্যারোমেটিক যৌগের যদি আমি একটু লিখি, অ্যালিফেটিক যৌগের তো খালি দিলাম। অ্যারোমেটিক যৌগের জন্য, অ্যারোমেটিক যৌগে যদি আমরা সিগমা বন্ধনের কথা বলি হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধন। অ্যারোমেটিক যৌগে সিগমা বন্ধনটা হচ্ছে জাস্ট সিম্পলি পরমাণু সংখ্যা। মুখা হয়ে গেছে পরমাণু সংখ্যা, ডান, ক্লিয়ার। তা আমার এটা কি ছিল, অ্যালিফেটিক যৌগ। এখানে তাহলে আমরা কি 4 থেকে 4 আর 3 7 পরমাণু সংখ্যা, 7 - 1 মানে কয়টা, 6টা। যদি আমি এটাকে একটু লিখে দেখাই, যদি ট্রাস্ট ইস্যুর জন্য আমি একটু লিখে দেখাই, ধরো আমি হচ্ছে যে লিখে দেখাচ্ছি সিগমা বন্ধন সংখ্যা। দেখো তো এটাই কি আমার প্রোপাইন না? এটা তো আমার প্রোপাইন। এখানে সিগমা বন্ধন কয়টা, 1 2 3 4, এখানে একটা 5 আর একটা 6টা। তার মানে কয়টা, 6টা সিগমা বন্ধন। আর অন্য কোথাও 6টা সিগমা বন্ধনের কথা বলতেছে, অটোমেটিক 2টা পাই। এই যে এখানে একটা উপরে পাই, এই যে এখানে একটা নিচে পাই। তার মানে আমাদের রাইট আনসারটা কি, বি। সঠিক উত্তরটা হচ্ছে ভাইয়া বি। পারি, করতে পারবো, আশা করি পারবো। তাই এই আমরা টেকনিকও মনে রাখবো। টেকনিক মনে রেখে, পাই বন্ধন মনে রাখার কোনো টেকনিক নেই, বাট ই মনে রাখার খুব সহজ টেকনিক আছে। এরপরে আসো, এই যে বন্ধুতে হাইব্রিড, এই যে যেই ফর্মালডিহাইড অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কত, চলো বের করি। কার্বনটা কেমন, এখানে লেখো তো একটু ফরম্যাটটা। এই 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 তো হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, তাই না? সিগমা বন্ধন কয়টা রে, 1 সিগমা 2 সিগমা 3 সিগমা। সিগমা আমাদের কয়টা, 3টা মানে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে আমাদের 3। তার মানে হাইব্রিডাইজেশন স্টেটটা কত আমাদের, sp2। সব এগুলা পড়াইলাম না একটু আগেই, ডান। তার মানে কত আমাদের রাইট আনসার, বি। ক্লিয়ার। নেক্সটটা হচ্ছে ইথাইনে সিগমা বন্ধন সংখ্যা কত, বলো। ইথাইনে, ইথাইন মানে কি, C2H2, 4 - 1 মানে কত, 3। রাইট আনসার কি, 3। না, তোমার বিশ্বাস হচ্ছে না, ওকে তুমি লিখবা, নো ইস্যুজ, লিখো। এই কার্বন আর হাইড্রোজেনের ভিতরে একটা, এই কার্বন আর হাইড্রোজেনের ভিতরে একটা, আর এই কার্বনের ভিতরে এই যে কেবল মাত্র একটা। তার মানে টোটালে কয়টা হইলো, 3টা। লিখে করো, নো ইস্যুজ। হবে কিনা, মিলতে তো হবেই, মিলবে না যাবি কোথায়, জিনিসটা এমন। আচ্ছা, ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে সেগুলা হচ্ছে 3টা আমার সিগমা আর 2টি আমার পাই, এমন না ইথাইনে? এখন তুমি বলতে পারো কেমনে, একটু আগেই তো লিখলাম, আবার বলে কেমনে, C2H2, সি এই যে হাইড্রোজেন ট্রিপল বন্ড, সি এই যে হাইড্রোজেন। দেখো তো সিগমা কয়টা আমার, 1 সিগমা 2 সিগমা 2 সিগমা 3 সিগমা। সিগমা আমাদের কয়টা, 3টা সিগমা। পাই কয়টা, এই যে এখানে একটা পাই, এখানে একটা পাই, 2 পাই। তো প্র্যাকটিস করতে করতেই চলে আসে, 3 সিগমা 2 পাই। রাইট আনসার কি, বি। ওকে, নেক্সট পরের কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেনে যদি যাও, বলে নিম্নের কোন অণুর মধ্যে, আগের কোশ্চেন বাট ইম্পর্টেন্ট, sp2 হাইব্রিড অরবিটাল ও s অরবিটালের অধিক্রমণ দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে, sp2 এবং s অরবিটাল। ওকে, সো আমি যদি তোমাকে এখানে দেখাই NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে সংকরণটা আসলে কোনটা ঘটছে, সোজা কথা হচ্ছে অ্যামোনিয়ার ভিতরে সংকরণ ঘটছে আসলে sp3। তার মানে এটা তো হবেই না sp2 এর সাথে। অ্যামোনিয়ার ভিতরে সংকরণ কি sp3 না, কেমনে? তুমি যে কোনোটা দিয়ে বের করতে পারো, হাফ অফ c প্লাস v, ওটা দিয়েও বের করতে পারো। অথবা তুমি যদি ওই যে হাইব্রিডেশন নাম্বারের যে সূত্রটা আমি বললাম, সিগমা বন্ধন প্লাস লন পেয়ার ইলেকট্রন। দেখো সিগমা বন্ধন নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে 3টা হাইড্রোজেনের সাথে 3টা প্লাস নাইট্রোজেনে 1 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, 1। তার মানে কত, টোটালে 4 মানে কত, sp3। তার মানে এটা তো উত্তর হবে না। বেরিলিয়াম ক্লোরাইড, এর যদি তুমি জাস্ট সিগমা বন্ধন কাউন্ট করো, সেটা হচ্ছে আসলে sp2 তো না, আমার দরকার কি sp2। এখন এই থাকলো বেঁচে, এই থাকলো বেঁচে, এখানেও তুমি কাউন্ট করবা, তুমি পাবা হচ্ছে sp, এখানে পাবা হচ্ছে তুমি বিলিভ মি sp2। তার মানে তুমি যদি আসলে না বুঝো যে আসলে sp2 এর সাথে s অরবিটাল অধিক্রমণ করছে কিনা, তারপরে তুমি কিন্তু সঠিক উত্তরটা বের করতে পারবা, সেটা কি, ডি। অন্যগুলা কি হচ্ছে, অন্যগুলা সংকরণই তো মিলতেছে না, মিলতেছে না, sp2 তো হচ্ছে না। এখানে কিভাবে ঘটতেছে জিনিসটা, এখানে বুঝাচ্ছে কার্বনের এখন আর এই যে কার্বনের যে অধিক্রমণটা ঘটতেছে, মনে করো এই যে 1s2, তারপরে 2s1 2px1 2py1 2pz1। হাইড্রোজেন আমার কয়টা করে, হাইড্রোজেন আমার 2টা করে, এমন হচ্ছে না? এবং কার্বনের ক্ষেত্রে এই যে pz অরবিটাল, এটা থাকতেছে হচ্ছে সম্পূর্ণ ফাঁকা।
এখানে কোনো সংকরণ ঘটতেছে না, এরা এরা মানে সংকরণ বলতে এরা পাশাপাশি অতিক্রমণ করতেছে, এরা সামনাসামনি অতিক্রমণ করতেছে না। এই ধরে নাও এই একটা কার্বন আর এই একটা কার্বন, এরা সামনাসামনি অতিক্রমণ করলো। পি জেড এর দুই কার্বন, এই মাথার কার্বন এই মাথার কার্বন, এই মাথার কার্বন এই মাথার কার্বন পাশাপাশি অতিক্রমণ করছে, ঠিক আছে? দিয়ে আমার কি তৈরি হয়েছে, একটা পাই বন্ধন গঠন হয়েছে, একটা এক্সট্রা পাই। ওই পাইটাকে আমরা এর উপরে লিখি। আর হাইড্রোজেনের কি আছে বেসিক্যালি, হাইড্রোজেনের কি আছে বেসিক্যালি বলো? একটা করে এস অরবিটাল আছে, একটা করে জাস্ট এস অরবিটাল আছে। সো তাহলে এখানে তো আসলে নতুন ভাবে কোনো অরবিটাল নেই, এখানে অরবিটাল তৈরি হয়ে গেছে কি sp2। এই sp2 অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটালটা কি হয়েছে, সংকরিত হয়েছে। এই হচ্ছে টোটাল আলাপ। তার মানে এখানকার রাইট আনসারটা কি হচ্ছে, C2H4। ডান, সঠিক উত্তরটা দেখো, ক্লিয়ার? ওকে, এরপর নেক্সট বলে অ্যাসিটিলিনের কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে সিগমা বন্ধনের সংখ্যা কয়টা? বন্ধন 3টা থাকুক, 2টা থাকুক, একটা থাকুক, জিনিসটা হচ্ছে সমযোজী বন্ধন একটা হইলে একটাই সিগমা বন্ধন, প্রথম যে বন্ধনটা তৈরি হবে। সমযোজী বন্ধন দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন হতে পারে সর্বোচ্চ কয়টা বলো তো? 3টি, সর্বোচ্চ 3টি। প্রথম যে বন্ধনটি গঠিত হবে, প্রথম যে বন্ধনটি মেইনলি গঠিত হয় দুইটা পরমাণুর ভিতরে, প্রথম যে বন্ধনটি বলবো না, প্রথম যে সমযোজী বন্ধনটি গঠিত হয় সেটা অবভিয়াসলি কি, প্রথম যে সমযোজী বন্ধন গঠিত হয়, প্রথম যে সমযোজী বন্ধনটি গঠিত হবে তা অবশ্যই কি হবে বলতো? সিগমা বন্ধন হবে। সিগমা বন্ধন হবে, বাকিগুলা কি হবে? পাই হবে, ঠিক আছে? এবং দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ একটা সিগমা বন্ধন হতে পারে, বাকিগুলা কি? পাই। দুটি পরমাণুর মধ্যে সর্বোচ্চ সিগমা বন্ধন হবে, বাকিগুলা কি হবে? বাকিগুলো হবে হচ্ছে পাই। ক্লিয়ার? তাহলে তোমাকে বলতেছে 3টার ভিতরে, সমস্যা কি? তোমাকে যদি বলে 2টার ভিতরে, সমস্যা কি? আলটিমেটলি সিগমা কয়টা? একটা। তাহলে রাইট আনসারটা কি? একটা। অনু লেখারও কোনো দরকার নেই। ওই যে অ্যাসিটিলিন মানে হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখানে সিগমা বন্ধন কয়টা আসলে? এই যে একটা, এই একটা, এই একটা, বুঝছো? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কার্যকরীমূলক এবং নামকরণ। নামকরণটা অবভিয়াসলি একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। চলো আমরা নামকরণের অংশটা হচ্ছে শুরু করি। নামকরণের ভিতরে নামকরণের কিছু জিনিসপাতি আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। চাকরিক যৌগের নামকরণ আছে, শুধু যৌগের নামকরণ আছে, তাই না? ওকে, চলো যদি একটু দেখি। প্রথমে আমাদের বলতেছে এই একটা যৌগ, এটার ইউপ্যাক নাম কি হবে? ফার্স্ট অফ অল নামকরণের যদি একটু বেসিক নিয়মটাই আমি খালি একটু লিখি। নামকরণের পদ থাকে হচ্ছে ভাই 3টা। একটা থাকে হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্সের মধ্যে থাকে কি যতগুলা শাখা শিকল আছে, যতগুলা কি বলে প্রতিস্থাপক আছে, হ্যাঁ, প্রিফিক্স। তারপরে হচ্ছে মেইন চেইন বা ওয়ার্ড রুট যাকে বলে, মেইন চেইন। তারপরে হচ্ছে সাফিক্স, এই। ওকে, আচ্ছা। সো জিনিসটা হচ্ছে এমন, প্রিফিক্স জিনিসটা কি? প্রিফিক্স জিনিসের ভিতরে থাকে হচ্ছে আমাদের শাখা শিকল যতগুলো আছে সেগুলো প্রিফিক্সের ভিতরে ঢুকে। তারপরে থাকে হচ্ছে ভাইয়া প্রত্যেকটা যৌগের ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা যৌগের শাখা শিকলের পরে থাকে হচ্ছে আমাদের প্রতিস্থাপক গ্রুপ। এরপরে যেটা থাকে হচ্ছে সেটা হচ্ছে নন ফাংশনাল গ্রুপ, যে একাধিক ফাংশনাল গ্রুপ আছে, তাহলে যে কোনো একটা তো ফাংশনাল গ্রুপ হবে, একাধিক তো হতে পারে, নন ফাংশনাল গ্রুপ। এই হচ্ছে টোটাল আলাপ আলোচনা। মেইন চেনটা কি? মেইন চেনটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট, সর্বোচ্চ কার্বন সংখ্যার যে চেনটা। তারপরে সাফিক্স কে অনলি হচ্ছে ফাংশনাল গ্রুপ, সাফিক্স আর কেউ হতে পারে না, অনলি ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক যেটা সেটাই হচ্ছে সাফিক্স, এবং সেই অনুযায়ী নামটা হচ্ছে চেঞ্জ হয়। এখন ধরো এই যে যৌগটা, সেটাকে যদি আমি একটু লিখি তোমার জন্য,
ধরো এই যে একটা কার্বন, এই কার্বনটাকে এই যে এইটা তুমি যখন ফার্স্ট টাইম নামকরণ করছো তখন এরকম ভেঙেই করবা, তাহলে ইজি হবে তোমার জন্য। তারপরে হচ্ছে আর তিনটা আছে হচ্ছে এই কার্বনের সাথে CH3, তাই না? CH3, ওকে। এই এখন তুমি দেখতেছো, তুমি যেদিক দিয়েই কাউন্ট করো, যাই কাউন্ট করো না কেন, আলটিমেটলি কি পাবা? পাবা হচ্ছে যে তিনটা সর্বোচ্চ কার্বন, এর বেশি পাবা না, এটা তুমি দেখেই বুঝতেছো। এখন এখানে ফাংশনাল গ্রুপটা কে বলো তো? এই যে অ্যালডিহাইড গ্রুপটা না ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপটা। এই অ্যালডিহাইড গ্রুপটার ক্ষেত্রে এবং কার্বক্সিলিক গ্রুপের ক্ষেত্রে দুইটা কথা মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে ওইখানে আমাকে কার্বন কাউন্ট কোন দিক থেকে আগে শুরু করবো এটা দেখতেই হয় না, কারণ অ্যালডিহাইড গ্রুপ বা অ্যাসিড গ্রুপের যে কার্বনটা সেটাই আমার 1 নাম্বার কার্বন হয়, তাহলে ওটাকে 1 নাম্বার ধরে আমি চেষ্টা করব যে আমার শাখা শিকড়গুলো কোন দিকে কাছে আছে এবং সর্বোচ্চ কার্বন কোন দিকে নিতে পারি আমি। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এভাবেই নাও না কেন, আলটিমেটলি কোনো ইস্যু নাই, বা নিচে নামো বা উপরে উঠো একই হিসাব হবে, একই হবে। তাহলে 1 2 3 পেয়ে গেলা। এখন তাহলে এটাও তোমার হয়ে গেল শাখা শিকল, এটাও হয়ে গেল শাখা শিকল, এমন না? তাহলে তাদের পজিশনটা উল্লেখ করতে হবে, একই শাখা শিকল সেম পজিশনে, তাহলে তুমি কি বলবা? 2 কমা দিলা 2, যেহেতু দুইটা নাম্বার, তাই দুইটা নাম্বার এবং একই ফাংশনাল গ্রুপ, দ্যাটস ওয়াই তাদেরকে আমরা হচ্ছে যে 2 2 বললাম। এবং কয়টা মিথাইল গ্রুপ? এই মিথাইল গ্রুপটা কয়টা? দুইটা, সেটা হচ্ছে ডাই মিথাইল। একটা জিনিস মাথায় রাখবা, দুইটা নাম্বারের পরপর দুইটা নাম্বারের মধ্যে কমা হবে, নাম্বার আর শব্দের মধ্যে হবে হচ্ছে হাইফেন, 2 2 ডাইমিথাইল। তারপরে 3 কার্বন যুক্ত একটা অ্যালডিহাইড, কি হবে? প্রোপানল। 2 2 ডাইমিথাইল, এটা যেহেতু একটা মাত্র নাম, যৌগের নাম, প্রোপানেল, একটা মাত্র যৌগের নাম, দ্যাটস ওয়াই এটাই 2 2 ডাইমিথাইল প্রোপানল। ক্লিয়ার? ডান। এটা কোথায় আছে দেখো তো, 2 2 ডাইমিথাইল প্রোপানল, এটা কিন্তু একটা যৌগেরই নাম হবে, ওরা স্পেস দিছে বাট স্পেস হবে না। রাইট অ্যান্সার, ডান। দেখো তো 2 2 ডাইমিথাইল প্রোপানল। ক্লিয়ার? ওকে। নেক্সটে এই একটা যৌগ, ও মাই গড, ও মাই গড, দেখছো? ও মাই গড, কত বড় যৌগ। তাহলে এই যৌগ নিয়ে যদি কাজ করতে হয় তোমাকে যৌগ ভাঙা শিখতে হবে, সিম্পল। চলো একটু ভাঙি, চলো হাউসে যে আমরা ভাঙা শুরু করি। C2H5, এটাকে আমরা লিখতেছি C2H5। ধরো আমি যদি এখানে C2H5 লিখি, এটাকে আমরা C2H5 আকারে না লিখে এমনি লিখি, হ্যাঁ, CH2CH3, এখানে আসলে কার্বন সংখ্যাটা ওইদিকে উঠে যাবে, বুঝছো? এটাই একটা শাখা শিকল হিসাবে থাকবে, ওটাকে আরো ওরা কনফিউশন ধরানোর জন্য দিছে এরকম। আচ্ছা, তারপরে আসো CH2, তারপরে আসো CH, এখানে আছে হচ্ছে একটা Br, তারপরে আসো CHCl, তারপরে আসো, এটা পুরো IR লেভেলের নাম, তাই না? এরকম। ওকে, এখন তোমার টার্গেট হচ্ছে সর্বোচ্চ কার্বন তুমি কোন দিক থেকে কাউন্ট করলে পারবা। বিলিভ মি, তুমি সর্বোচ্চ কাউন্ট এই যে এদিক বরাবর গেলেও পাবা, অথবা এদিক বরাবর আসলেও পাবা, একদিক থেকে আসতে হবে। দেখো 1 2 3 4 5 6 7, অথবা এদিক দিয়ে গেলেও 7টা, কিন্তু এদিক দিয়ে কাউন্ট করলে 6টা পাচ্ছ, তার মানে অবশ্যই আমি যে রুটিনটা করে দিছি এটা দিয়ে কাউন্ট হবে। এখন তুমি এদিক থেকে শুরু করবা নাকি এদিক থেকে শুরু করবা? এখন তোমাকে প্রায়োরিটি দিতে হবে কোন দিক থেকে শুরু করলে আমার শাখা শিকড়গুলো কাছে আসে। এদিক থেকে যদি শুরু করো, 1 2 3 4, এই যে 5, এই যে 6, এই যে 7, তাহলে আমার শাখা শিকড়গুলো কোথায় আসে? একটা আসে হচ্ছে 2 এ, একটা আসে কোথায় আমার 3 এ, আর এখানে একটা শাখা শিকল, তাই না? একটা আসে হচ্ছে 5 এ। তুমি যদি অন্য একটা দিক থেকে কাউন্ট করো, ধরো আমি যদি এদিক থেকে কাউন্ট করি, যেটা আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার কার্বন, এটা আমার 3 4 5 6 7, তাহলে আমার কার্বনগুলো কোন দিকে, কোথায় কোথায় পাই আমরা? আমরা পাই হচ্ছে একটা 3 এ, একটা পাই হচ্ছে 5 এ, একটা পাই হচ্ছে 6 এ। অবভিয়াসলি আমার এটার যোগফলটা বেশি, তার মানে এটা দূরে বুঝাচ্ছে, এটা হবে না। কে অ্যাপ্রুভড? 2 3 5 বা ব্লু কালার যেটা, সেটা অ্যাপ্রুভড, সেদিক থেকে কাছে। ক্লিয়ার? এখন তুমি দেখো 2 নম্বরে আছে ক্লোরো, 3 এ আছে ব্রোমো, সরি হ্যাঁ 2 এ আছে ক্লোরো, 3 এ আছে ব্রোমো, আর যেটা 5 এখানে আছে হচ্ছে মিথাইল। দ্য থিং ইজ, এবার তুমি তাদের ভিতরে সিরিয়াল করবা কেমনে? নাম নিউমেরিক্যাল অর্ডারে দিবা যে ভাই আগে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে হচ্ছে 5 হবে? উত্তরটা হচ্ছে না। তারপরে তোমাকে আসতে হবে মেইনলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে। কোন অর্ডারে বলো? অ্যালফাবেটিক্যাল অর্ডারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসা লাগবে, বুঝছো? অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসা লাগবে। এখন তুমি বলতে পারো অ্যালফাবেটিক্যাল অর্ডার বলতে ক্লোরোর সি আগে না ব্রোমোর বি আগে নাকি মিথাইলের এম আগে? অবভিয়াসলি ব্রোমোর বি আগে, তার মানে আমি আগে লিখবো হচ্ছে 3 ব্রোমো, 3, যেহেতু সংখ্যা লিখছি ব্রোমো, সংখ্যা এবং শব্দের মাঝে হাইফেন সব সময়, আবার শব্দ এবং সংখ্যার মাঝে হাইফেন, 3 ব্রোমো হইলো। তারপরে কে আছে? বি এর পরে সি না এম? অবভিয়াসলি সি, তার মানে আমরা লিখবো হচ্ছে 2 ক্লোরো, 3 ব্রোমো 2 ক্লোরো লিখলাম। তারপরে আমরা কি লিখবো? আরেকটাই বাকি আছে, কে? মিথাইল। সেটাকে কোথায়, কত নম্বরে? 5 নম্বরে, 5 মিথাইল, 5 মিথাইল, ডান।
তারপরে এবার বলো কত কার্বন যুক্ত, এবং এটা কি একটা অ্যালকেন, কত কার্বন, 7 কার্বন যুক্ত একটা অ্যালকেন। দ্যাট মিন্স হেক্সেন নাকি হেপটেন? অবভিয়াসলি হেপটেন। দেখো এই নামটা কার সাথে মিল পাও তুমি? কিধার হ্যাঁ ইয়ে নাম, কোথায় আছে এই নামটা? দেখো তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 2 ব্রোমো, 2 সরি 2 ব্রোমো 3 ব্রোমো, 3 ব্রোমো, 3 ব্রোমো, তারপরে আসে হচ্ছে আমাদের 2 ক্লোরো, 2 ক্লোরো, 5 ইথাইল, এই যে দেখে নাও 5 মিথাইল, 5 এ মিথাইল। দেখছো যে কেউ যদি এটাকে চিন্তা করে নেয় যে এটা তো ভাই একটা শাখা শিকল হবে, যেহেতু চেন আমার লম্বা হবে, না, চেন তো লম্বা মাকা বলে কিচ্ছু নাই। এটাকেই যদি তুমি এ বরাবর টান দাও তাহলে এটা কি নিচে চলে আসবে না? নিচে চলে আসবে। তোমাকে দেখতে হবে সর্বোচ্চ কার্বন সংখ্যা তুমি কিভাবে পাচ্ছ। এটাও তো একটা ইন্ডিং বা ইন্টার পয়েন্ট হইতে পারে, এটাও একটা হইতে পারে, এটাও একটা হইতে পারে, আর কোনোটা নাই, আর কোনোটা নাই, আর কোনো শেষ থেকে শুরু নাই। ঠিক আছে, ওকে। সো তাহলে রাইট আনসারটা কি? 5 মিথাইল হেপটেন। রাইট আনসারটা হচ্ছে ভাই ডি। কি? ডি। রাইট আনসারটা হচ্ছে ডি। ওকে, নেক্সট। এরপরে এই যৌগটা আছে, চলো এটাকেও ভাঙি। এর আর একটা ইউপ্যাক নাম লাগবে আমাদের, কোনো ব্যাপার হলো। এখানে ফাংশনাল গ্রুপ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। চলো 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 চলো, CH3 প্রথম কার্বন লিখলাম, পরে দেখো CH, এখানে আছে হচ্ছে একটা CH3 উপরে বুঝাচ্ছে যেটা, তারপরে এখানে আছে হচ্ছে CH2, নো প্রবলেম। তারপরে এই কার্বনের মধ্যে আছে হচ্ছে একটা CH3, একটা আছে হচ্ছে ভাই OH, নো প্রবলেম। তারপরে আছে হচ্ছে CH2, তারপরে আছে হচ্ছে CH3, এই না টোটালে। এটাকে ভেঙে লিখলে কি এরকম হবে না? এখানে আমার ফাংশনাল গ্রুপটাকে, একমাত্র ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকোহল, OH। তারপরে এবার যাব আমরা হচ্ছে যে কার্বন সংখ্যা দেখবো, কার্বন কোন দিকে বেশি পাই, 1 2 3 4 5 6, যেদিক থেকে কাউন্ট করো 6টা কার্বনই পাবা, এর বেশি পাবা না, 6টাই পাবা। তাহলে কোন দিক থেকে কাউন্ট করবা? সোজা হিসাব, যেই দিক থেকে তোমার ফাংশনাল গ্রুপ কাছে হবে সেটাই হচ্ছে তোমার হিসাব। ফাংশনাল গ্রুপ কাছে হবে এবং সর্বোচ্চ কার্বন ইনক্লুডেড থাকবে। ফাংশনাল গ্রুপ কাছে হইতে হবে। তুমি যদি চিন্তা করো ভাই আমি এদিক থেকে কাউন্ট করে ছেড়ে দিব, তাহলে পুরাটাই তো তোমার হচ্ছে যে আলাদা হয়ে গেল, ফাংশনাল গ্রুপ কাছে হয়েছে বলে, তাহলে তো হবে না। ফাংশনাল গ্রুপকে কাছে হইতে হবে, এটা অবভিয়াসলি অনেক ফার্স্ট প্রায়োরিটি। বাট কার্বনটা তো আমার, মানে এটা তো আমি প্রথমেই ঠিক করছি যে কার্বন চেনটা আমার কোন দিক হবে। তাহলে আমি কার্বন চেনটাকে ধরতে পারি এই দিক বরাবর, অথবা ধরতে পারি হচ্ছে এদিক বরাবর। আমি এদিক বরাবর ধরলে আমি পাই হচ্ছে 4 নম্বরে ফাংশনাল গ্রুপ। এই যে শাখা শিকল কত কাছে আছে এটা দেখতেই যাব না, আর যখন আমার মানে ফাংশনাল গ্রুপ চলে আসবে তখন আমার টার্গেট হচ্ছে ফাংশনাল গ্রুপকে কত কাছে পাই। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্পেসিফিক যদি আমি এদিক বরাবর কাউন্ট করি তাহলে হচ্ছে ভালো হয়, 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে 3 নম্বরে পেয়ে যাচ্ছি। এখন ওইটার সাপেক্ষে আমি বাদ বাকিগুলোকে এবার সাজাবো। 3 নম্বরে পেয়ে গেলেও তো আমার দুইটা ফাংশনাল গ্রুপ ছাড়া শাখা শিকল আছে, কে? CH3, CH3 কত কততে? 3 আর 5-এ। তো লিখে দাও 3 5, যেহেতু একই ফাংশনাল গ্রুপ এবং দুই ডাবল হয়ে আছে একই নাম্বারে, একই নাম্বার না, আলাদা নাম্বারে আছে আর কি, নো প্রবলেম। ডাইমিথাইল 3 5 ডাই মিথাইল, একাধিক ফাংশনাল গ্রুপ থাকলে ডাই ট্রাই এরকম কিন্তু হয়। ওকে, আচ্ছা 3 5 ডাইমিথাইল, তারপরে আমাদের কয় কার্বন? 6 কার্বন যুক্ত হেক্স। তুমি এটাকে হেক্সানল 3ও বলতে পারো, আমি বলতেছি হচ্ছে হেক্স 3 অল, মধ্যখানে দিয়ে বললাম, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বেস্ট প্র্যাকটিস, বা 3 হেক্সানলও বলতে পারো। ফাংশনাল গ্রুপটা কোথায় আছে সেটাকে উল্লেখ করলা। দেখো তো 3 5 ডাইমিথাইল হেক্সানল 3, 3 5 ডাইমিথাইল হেক্সানল 3, দেখো 1 3, এটা হবেই না। 3 5 ছাড়া আর অন্য কোথাও কোনো অপশনই নেই, 3 5 একটা জায়গাতে আছে, তাহলে রাইট আনসারটা কি? বি। ক্লিয়ার? বুঝছো কিনা? রাইট আনসারটা বি। ডান। নেক্সট, এই একটা যৌগ, চলো এটাকে হচ্ছে যে পানি পানি মানে কি করব, একেবারে তুলা ভাজা করে ভেজে ফেলি। 3, এই কার্বনের সাথে 3টা CH3 গ্রুপ রয়েছে, লাগাও 3টা CH3 গ্রুপ, কি সমস্যা আমার? লাগাই দিলাম 3টা CH3। এরপরে রয়েছে CH2, তারপরে রয়েছে CH, এখানে আছে হচ্ছে CH3 দুইটা, তার মানে এইখানে আছে CH3 হচ্ছে দুইটা, এই যে একটা CH3 লাগাই দিলাম ভাইয়া, এই যে আরেকটা CH3 লাগাই দিলাম। দেখো তো এবার তুমি সর্বোচ্চ কার্বন কোন দিক থেকে কাউন্ট করলে পারবা? ভালো করে দেখো, হিসাবটা বুঝে দেখো, 1 2 3 4 5, 1 2 3 4 5, যেদিক দিয়ে উঠো 1 2 3 4 5, মানে তুমি যাই করো না কেন আলটিমেটলি সর্বোচ্চ কার্বন কয়টা পাবা? 5টা পাবা, এর বেশি পাবা না, পাবা না। কাউন্ট করে চেষ্টা করে দেখো, পাবা না। এখন তোমার টার্গেট হচ্ছে তুমি এদিক থেকে কাউন্ট করলে 2-এ পাও, আর কোথায় পাও? 4-এ পাও দুইটা, 4-এ পাও দুইটা, তার মানে তোমাকে এদিক থেকে যদি কাউন্ট করো 1 2 3 4 5, তার মানে 2-এ পাচ্ছ হচ্ছে একটা, এই যে এটা, তারপরে 4-এ পাচ্ছ কাকে কাকে? এই যে এটা একটা আর এটা একটা, তার মানে 2 4 4 এমন। এটার থেকে কি বেটার অ্যাপ্রোচ এটা না? যদি এদিক থেকে কাউন্ট করতা তাহলে এটা পাইতে 1-এ, এটা পাইতে 2-এ, এটা পাইতে 3-এ, এটা হচ্ছে 4-এ, এটা হচ্ছে 5-এ, তাহলে তুমি 2-এই পেয়ে যেতে হচ্ছে দুইটা, কাছে পাইতাম দুইটাকে, 4-এ পাইতাম একটাকে। কে বেশি অ্যাপ্রোচেবল, বেটার? অবভিয়াসলি এটা না, 2 2 4, এর এটা হচ্ছে কাছে, কারণ এর যোগফলটা হবে হচ্ছে কম। দেখো
তাহলে অবভিয়াসলি এটাই হচ্ছে যেহেতু বেটার, তাহলে আমরা এখানে ডিরেক্ট বলতে পারি যে আমরা বলবো কয়টা 2 2 4 একই ফাংশনাল গ্রুপ যেহেতু, তাহলে আলাদা লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা বলবো 2 2 4 ট্রাই, কয়টা রয়েছে এখানে 3টা না, ট্রাই মিথাইল, একই ফাংশনাল গ্রুপ, সরি একই যেহেতু আমাদের প্রিফিক্স এবং একই শাখা শিকল 2 2 4 ট্রাইমিথাইল, ট্রাইমিথাইলকে 5 কার্বন যুক্ত মিন্স, 5 কার্বন যুক্ত অ্যালকেন মিন্স পেন্টেন। দেখো তো কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথা না। 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, 2 4 4 দেখছো তোমাকে হচ্ছে যে প্যাচটা লাগানোর জন্য কেমন করছে, 2 4 4 ট্রাইমিথাইল পেন্টেন দিছে, উত্তরটা হবে কি 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন, যেদিক থেকে কাছে, সিম্পল, যেদিক থেকে কাছে। নেক্সট, অ্যালাইল আয়োডাইডের সংকেত কোনটা নির্দেশ করে? বলছি মনে আছে রে, অ্যালাইল আয়োডাইড মানে হচ্ছে, অ্যালাইল মানে কি? অ্যালাইল মানে হচ্ছে আমাদের অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটি হাইড্রোজেন চলে যাবে, চলে যেই গ্রুপটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের অ্যালাইল। দেখো এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ খুবই ভালো কথা, কিন্তু এখানে CH2 এর পরে আবার আই কেমনে হতে পারে? শুধু CHI হবে, CH2I কেমনে হতে পারে? হতে পারে না তো। এখানে দেখো এখানে হচ্ছে অ্যালকিনের গ্রুপ দেওয়া, তারপর হচ্ছে CH2I, CH3 হয়তো শুধু CH2I, হ্যাঁ এই যে রাইট অ্যান্সার। অ্যালাইল আয়োডাইড, আয়োডিন চাইছে না মানে শেষে আয়োডিন যুক্ত হবে, এটা তো অ্যালকাইন, এটাও তো, এখানে তো ডাবল বন্ডই নাই, এই দুটো তো হওয়ার কোনো চান্সই নাই, 1 আর 2 এর ভিতরে, এটা তো ভুল রীতিমতন। এখানে এই কার্বনের হাত হয়ে গেছে 5টা, এই যে 2, এই যে 2 4 আর একে 5, কেমনে সম্ভব? সম্ভব না। রাইট আনসার কি? বি, বি। এই একটা যৌগ, এই একটা যৌগের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা সাইক্লিক একটা যৌগ, বেনজিন টাইপের একটা যৌগ। ইউপ্যাক পদ্ধতিতে আমার এর নামটা করা লাগবে, কোনো সমস্যা নাই। এই যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা কি করব? এখানে কি ফাংশনাল গ্রুপ অন্য কিছু আছে? এগুলা প্রত্যেকটাই হচ্ছে ভাই একটা প্রতিস্থাপক, প্রতিস্থাপক, প্রতিস্থাপক। সো যেহেতু এরা প্রতিস্থাপক, দ্যাটস ওয়াই জাস্ট সিম্পলি নামটা কেমনে চলে আসে চলো আমি দেখাই। ব্রোমিন, নাইট্রো, ক্লোরো। তোমার টার্গেট হবে যে এগুলোর ভিতরে যেহেতু সবগুলাই প্রতিস্থাপক, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগায় কে? অবভিয়াসলি ব্রোমিন, তাহলে সেই পজিশনটাকে তুমি 1 ধরে নাও। এরপরে কোন দিক থেকে মানে গণনা শুরু করলে, কোন দিক থেকে গণনা শুরু করলে তুমি হচ্ছে যে শাখা শিকলগুলোকে কাছে পাবা? তুমি যেদিক থেকে গণনা শুরু করো 4এই পাবা হচ্ছে ক্লোরিনকে, বাট এদিক থেকে গণনা শুরু করলে 6 পাবা নাইট্রোকে, এদিক থেকে শুরু করলে বা ডান দিক মানে ক্লকওয়াইজ শুরু করলে কত পাবা? 2এই পাবা। তাহলে অবভিয়াসলি আমি এদিক দিয়ে কাউন্ট করব না, 3 4 5 6। তারপরে এবার আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম্বারগুলোকে লিখে ফেলবো। অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি আমি একটু লিখি, তার মানে অবভিয়াসলি 1 ব্রোমো, ব্রোমিনটা হচ্ছে 1-এ 1 ব্রোমো, ঠিক আছে। তারপরে নাইট্রো আগে নাকি ক্লোরো আগে? অবভিয়াসলি ক্লোরো আগে, তাহলে 4 ক্লোরো, ক্লোরো সি আগে। তারপরে কি 2 নাইট্রো, 2 নাইট্রো বেনজিন। এটা কি ছিল আসলে? মাদার যৌগটা কি? বেনজিনই না? বেনজিন। বলো তো আর কোনো সমস্যা আছে? পারবো না? পারা উচিত। কোথায় আছে এটা? 1 ব্রোমো 4 ক্লোরো 2 নাইট্রোবেনজিন, 1 ব্রোমো 4 ক্লোরো 2 নাইট্রোবেনজিন, একেবারে 1 নাম্বার পজিশনে রয়েছে না রাইট আনসারটা? আর তো আমার দেখা দেখি করতে যাওয়ারও প্রয়োজন নেই, রাইট আনসারটা কি? 1 নাম্বারে রয়েছে, 1 নাম্বারই। ক্লিয়ার? ওকে, চলো এরপরে যাব হচ্ছে আমরা আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ, সে টাইপটা হচ্ছে আমাদের সমানুতা, আমাদের আইসোমারিজম এবং তাদের প্রকারভেদ। এখান থেকে চলো আমরা কিছু কোশ্চেনে সলভ করার চেষ্টা করে দেখি। এখান থেকে লাস্ট ইয়ারের কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমরা নরমালি অ্যালকেনের জন্য পড়াই, বাট এটা দিছে কার? অ্যালকিনের জন্য। বেশ মজাদার কোশ্চেন, দেখো তো একটু সলভ করা যায় কিনা। দেখো এই যে জিনিসটা, এই ম্যাথটা যখন আমি এবার তোমাদের কোশ্চেনে দেখছিলাম, মানে তোমাদের না, তোমার বড় ভাইদের কোশ্চেনে দেখছিলাম, মানে কাইন্ড অফ মেসমারাইজিং। অনেকেই উত্তর দিছিল হচ্ছে এটা হচ্ছে 7, এমন 7টা কার্বন হয়। আচ্ছা ফার্স্ট অফ অল আমি আগে জিনিসটাকে ধরে ধরে বুঝাই। সমানুতা জিনিসটা কি তোমরা জানো, মানে বুঝো যেটা বা বলো যেটা, সেটা হচ্ছে ভাইয়া সমানুতা হচ্ছে আমাদের যে তার আণবিক সংকেত এক হবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে, সেটাই হচ্ছে সমাণু। টু বি অনেস্ট সেটা সত্য, বাট দ্য থিং ইজ তুমি এখন বড় হইছো তো, সেই জায়গাতে তোমাকে আণবিক আর গাঠনিক সংকেত একই হইলেও হইতে পারে, এতটুকু জেনে রাখতে হবে। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই হইতেও পারে, কিন্তু দুইটা আলাদা যৌগের জন্য যদি ভৌত এবং রাসায়নিক ধর্মে অন্তত একটা পার্থক্য থাকে তাহলে তারা পরস্পরের সমাণু হবে। মানে সমাণু হওয়ার জন্য মিনিমাম একটা পার্থক্য আমার মাস্ট থাকাই লাগবে, তাছাড়া তারা সমাণু হইতেই পারবে না। ক্লিয়ার? ওকে, সো জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই সমানুতা আমার দুই ধরনের,
ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ওই গাঠনিক সমানুতা যেটার কথা আমরা বলছি, আর একটা হচ্ছে স্টেরিও। এখানে ওই যে সেই শুরুতে আমরা বলছিলাম নিশ্চয়ই তোমাকে, একেবারে এই যে এখানে দেখো গাঠনিক সমানুতা আর স্টেরিও। সেই স্টেরিওটা চলো একটু ভাগ করি। স্টেরিওর ভিতরে রয়েছে আমাদের জ্যামিতিক এবং সিস্ট্রান্স, বুঝছো? স্টেরিওর ভিতরে রয়েছে আমাদের কি, স্টেরিও। একেবারে শুরুতে বলছিলাম তো, তাই এখানে চলে আসলো আবার স্টেরিও। স্টেরিও সমানতার মধ্যে কি একটা রয়েছে জ্যামিতিক। জ্যামিতিকটা আমি যখন কোয়েশ্চেন আসবে জ্যামিতিকের তখন বলতেছি। আর একটা হচ্ছে আমাদের আলোক বা অপটিক্যাল। তা আমাদের এই যে কোয়েশ্চেনটা সেটা আসলে কোন সমানতা নিয়ে বলো তো? আলোক বা অপটিক্যাল সমানতা নিয়ে না? আলোক বা অপটিক্যাল সমানতার জন্য যে শর্তটা থাকা লাগবে সেটা হচ্ছে যে অনুকে আলোক সক্রিয় হওয়া লাগবে। এখন কোনো একটা অণু আলোক সক্রিয় কখন হয়? আলোক সক্রিয় হওয়া লাগবে, কোনো একটা অণু আলোক সক্রিয় কখন হয়? যখন কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র থাকে। কাইরাল কেন্দ্র বা কাইরাল অপ্রতিসম কার্বন, সোজা হিসাব কাইরাল কার্বন থাকে। কাইরাল কার্বন এখন জিনিসটা কি? কাইরাল কার্বন মানে হচ্ছে কোন একটা কার্বনের চারটা, ভালো করে বুঝো, কোন একটা কার্বনের চারটা হাত বা চারটা যোজনী আর কি, কার্বনের চারটি যোজনী চারটি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা, কার্বনের চারটি যোজনী চারটি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কাইরাল কেন্দ্র। ঠিক আছে, ওকে। সো যেমন আমি যদি তোমাকে একটু দেখাই জিনিসটা, আচ্ছা জিনিসটা যদি একটু দেখায়, সেটা হচ্ছে চারটা ভিন্ন একযোজী গ্রুপ। ধরো হচ্ছে এই যে কার্বন, আমি যদি এখানে চারটা ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা একে পূর্ণ করছি, ঠিক আছে? একটা মনে করো হাইড্রোজেন দিলাম, একটা ধরো CH3 দিলাম, এটা পুরো ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড যেটা দেখায় সেটা হচ্ছে এইটা। এন্ড আমাকে কোশ্চেনটা কি বলছে সেটা বুঝতে হবে। কোশ্চেনটা বলছিল যে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। মানে জিনিসটা কি হইতে হবে? অবশ্যই যৌগটাকে অ্যালকিন হইতে হবে এবং আলোক সমানতা থাকার জন্য কাইরাল কেন্দ্র রাখবো আমরা। তাহলে ধরো একটা কাইরাল কেন্দ্র যদি আমি বানাতে চাই, আবার অ্যালকিনও বানাতে চাইবো, এখানে এই কার্বনের সাথে যদি তুমি ডাবল বন্ধন দিয়ে দাও তাহলে ওটা কি আর কাইরাল কেন্দ্র জীবনও হবে না? তার মানে আমাকে এর পাশে এমন একটা শিকল তৈরি করতে হবে যার ভিতরে আমরা ডাবল বন্ড দিব। ধরো নাও আমরা দিলাম হচ্ছে এই যে এরকম সি, তারপরে এই যে ধরো ডাবল বন্ড দিলাম CH2, এখানে আর একটা হাইড্রোজেন বাকি থাকে দিয়ে দিলাম একটা, তারপরে এখানে দিলাম ছোট্ট করে একটা CH3, সর্বনিম্ন যেহেতু বলছে তার মানে আমাকে সব থেকে কমাতে হবে। এখানে দিয়ে দিলাম একটা হচ্ছে আমার হাইড্রোজেন বা একটা OH হোয়াটএভার, মানে কার্বন যুক্ত কাউকে দিব না। তাহলে এখানে একটা CH3 দিলাম, ঠিক আছে? এবং এটা কিন্তু অ্যালকিন হইতে হবে। তুমি যদি এখন হাইড্রোক্সিল দিয়ে দাও, তারপরে অন্য কিছু যদি দিয়ে দাও তাহলে তো এটা অ্যালকোহল হয়ে গেল, আবার অ্যালকোহল হয়ে যাচ্ছে, তাহলে ওটাও হওয়া যাবে না। মানে তুমি বাড়াতে পারবা হাইড্রোজেন এবং CH3 গ্রুপই। তাহলে এখানে যদি তুমি আরেকটা কাইরাল কেন্দ্র চাও তাহলে সেটা কত হবে? C2H5 না? C2H5 মানে দুইটা কার্বন দিতে হবে, এটাও একটা অ্যালকাইল। তাহলে এবার এখানে দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করো তো, এটার দিকে একটু লক্ষ্য করো। এই যে কার্বনটা, এই কার্বনটাতে কি, এই যে একটা ভিনাইল গ্রুপ, একটা হাইড্রোজেন গ্রুপ, একটা হচ্ছে CH3 গ্রুপ, একটা C2H5 গ্রুপ। এইটা কি আমার, এটাকে আমরা কি বলতে পারি না এটা একটা হচ্ছে আমাদের কি বলে এটা একটা অ্যালকিন এবং এ আমাদের কাইরাল দেখাবে কার্বন, মানে কার্বন কার্বন যে আমাদের অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সক্রিয়তা সেটা দেখাবে। এবং এখানে কার্বন সংখ্যা কত, টোটালে কত, 2 2 4 আর 2 কত 6, মানে রাইট আনসারটা কি হয় বলো তো? 6। মানুষজন দেদারসে উত্তর দিছে 7, কারণ অ্যালকেনের জন্য 7 হয়, অ্যালকেনের জন্য 7 হয়, আমি সেটাও দেখাচ্ছি ওয়েট, আস্তে ধীরে যাচ্ছি। অ্যালকেনের জন্য 7 হয়, বাট অ্যালকিনের জন্য 6 হলেই সম্ভব। এবং এটার নামকরণ কি বলবো বলো তো? এই যৌগটাকে যদি আমি একটু এরকম ভাবে লিখি, লেখা যায় না? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 H2 CH3, এই যে হাইড্রোজেন, দেখো এই কার্বনটাই কিন্তু কাইরাল কার্বন। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে আমি ফাংশনাল গ্রুপ যেদিক থেকে কাছে পাবো 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 যদি এটাকে কাছে পাই, একেবারে শুরুতেই পেয়ে গেছি। এখন আমার কি, তাহলে মিথাইল হচ্ছে 3 নম্বরে আছে, তার মানে আমার নামটা হচ্ছে 3 মিথাইল। সর্বনিম্ন যে অ্যালকিনটা, সর্বনিম্ন কার্বন সংখ্যা যে অ্যালকিনটা আমাকে ফাংশনাল মানে আলোক সক্রিয়তা দেখাবে সে হচ্ছে 3 মিথাইল
3 মিথাইল 1 থেকে 5 অবধি আছে, ভালো করে বুঝো, 1 থেকে 5 অবধি আছে। 1 নম্বরে হচ্ছে আমাদের ই পেন্ট, মেন অর রুট পেন্ট, তারপরে 2, তারপরে ইন বলতেছি 2 কেন 1 1 1 পেন্ট 1 ইন, মানে কোথায় আছে আমাদের ইটা ডাবল বন্ডটা একে না, পেন্ট 1 ইন, ডান। 3 মিথাইল পেন্ট 1 ইন, ক্লিয়ার, ডান। তাহলে 6 কার্বন যুক্ত। যদি এটা অ্যালকাইন বলতো তাহলে কোনো সমস্যা নেই, এখানে ট্রিপল বন্ড দিয়ে দাও। অ্যালকাইন তাহলে তো এটাও তো দেখাবে, আবার দেখাবে না, অবশ্যই দেখাবে। তার মানে সেটা তো আবার কি 6 কার্বন যুক্ত অ্যালকাইন। বাট যদি অ্যালকেন বলে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকেন যদি বলে, যদি বলতো হচ্ছে ধরে নাও অ্যালকেন সর্বনিম্ন, ধরো ওখানে খালি বলছে হচ্ছে অ্যালকেন, তাহলে অ্যালকেনটা বানাও দেখি। ধরো এখানে একটা দিলা, এখানে একটা কার্বন দিলা, এখানে একটা CH3 দিলা সর্বনিম্ন, এখানে একটা C2H5 দিলা সর্বনিম্ন, এখানে কি তোমাকে C3 দিতে হবে না, C3H7 দিতে হবে সর্বনিম্ন, তাছাড়া আর কোনটা দেওয়ার উপায় আছে না। তাহলে এখানে যদি কার্বন কাউন্টিং করো তুমি এখানে, তাহলে এই যে 2টা পাও, এই যে 3টা পাও, আর এখানে পাচ্ছ হচ্ছে 2টা, কয়টা হচ্ছে 7টা হচ্ছে অটোমেটিক্যালি। তার মানে অ্যালকেন হলে কার্বন সংখ্যা মিনিমাম হবে কয়টি, 7টি কার্বন যুক্ত যৌগ, এবং এটার নামকরণ তুমি নিজে যোগ করবা, কার্বন যুক্ত, 7টি কার্বন যুক্ত যৌগ, ক্লিয়ার, ওকে গুড। এরপরে চলো নেক্সটে বলতেছে নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। এই জ্যামিতিক সমানতা যেটার কথা আমরা বললাম একটু আগে, যেটার আলোচনাটা আমরা করলাম না তখন, এই যে এখন করব, তাই জ্যামিতিক সমানুতারই অপর নাম হচ্ছে আমাদের সিস ট্রান্স সমানু। কি সিস ট্রান্স সমানু, সিস মানে কি, একই জাতীয় গ্রুপ একই দিকে থাকলে সেটা হচ্ছে সিস। একই জাতীয় গ্রুপ, একই জাতীয় গ্রুপ, একই জাতীয় বা একই গ্রুপ হতে পারে, একই জাতীয় গ্রুপ একই পার্শ্বে থাকলে সেটা হবে কেমন বলো, সেটা হবে হচ্ছে একই জাতীয় গ্রুপ যদি একই পার্শ্বে থাকে সেটা হবে সিস। আচ্ছা, সিস ট্রান্স সমানতা কে দেখাবে না, কে দেখাবে বলছে না, তুমি সিম্পলি হিসাব করো যে কে দেখাবে না, কে দেখাবে না, এটা খুঁজে বের করা খুব সহজ। এটা মেইনলি কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত একটা মানে এই কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যৌগ শো করে, অ্যালকিনটা শো করে, আর প্রতিসম অ্যালকেন শো করে, হ্যাঁ সরি প্রতিস্থাপনীয় অ্যালকেন শো করে। সো এই যে এইটা তুমি সিম্পলি মাথায় রাখবা যে কোনো একটা কার্বনে, যে কোনো একটা কার্বনে ধরে নাও এই কার্বনটাতে যে 2টা গ্রুপ আছে, 2টা যোজনী আছে না, এই 2টা একই হওয়া যাবে না, এই 2টা একই হওয়া যাবে না। এখানেও ধরো H হলো, এখানেও ধরো Cl হলো, এখানেও ধরো H হলো, এখানেও ধরো Cl হলো, নো ইস্যুস, এটা দেখাবে। বাট যে কোনো একটা কার্বনে একই গ্রুপ রিপিট হওয়া যাবে না, এখানেও ধরো H হলো, এখানেও ধরো নাও H হয়েছে, এখানে হচ্ছে H হয়েছে, এটা দেখাবে না। এখানেও মনে করো নাও Cl হয়েছে, এখানেও মনে করো নাও Cl হয়েছে, এটাও দেখাবে না। কোনো একটা কার্বনে একই গ্রুপ রিপিট হওয়া যাবে না। যে আমরা তাহলে বলি যে দ্বিবন্ধনের দুই পাশে, দ্বিবন্ধনের যে কোনো কার্বনে একই গ্রুপ দুইটি হওয়া যাবে না, দুটি একই গ্রুপ একই কার্বনে রিপিট হওয়া যাবে না, তাহলে যদি না যায় তাহলে মেইনলি ফরম্যাট আর কয়টা থাকতে পারে জানো ভাই, আর ফরম্যাট থাকতে পারে মাত্র, বেঁচে থাকে হচ্ছে জাস্ট 3টা। ফরম্যাটগুলো কি কি, এক ফরম্যাট থাকতে পারে সি ডাবল বন্ড সি, এখানে ধরো হচ্ছে এবি, এখানেও মনে করো এবি, যে গ্রুপগুলা কার্বনের বাকি 2টা যোজ্যতা, এই ফরম্যাটটা কি দেখাবে। আবার যদি আমি চিন্তা করি এখানে ধরো নাও আছে হচ্ছে ভাই এবি, এখানে আছে হচ্ছে ডাবল বন্ড, এখানে আছে হচ্ছে এডি, এও দেখাবে। মনে করো না এখানে আমার সিমিলার কে এ থেকে সিমিলার থাকলো, কিন্তু এই যে বি ডি মানে আরেকটা যেটা সেটা ভিন্ন হয়ে গেছে। আবার এমন হতে পারে যে এই কার্বনে যে 2টা আছে ওই কার্বনে টোটালি ভিন্ন 2টা আছে, এখানে ধরে নাও আছে হচ্ছে ভাই আমাদের এবি, আর এখানে হচ্ছে ডাবল বন্ড দিয়ে আছে হচ্ছে এখানে ধরে নাও সি পি কিউ, থাকতেই পারে, ক্লিয়ার, থাকতেই পারে, বুঝা গেছে। সো এই ছাড়া মানে যেটা আমরা বলে দিছি যে এই হচ্ছে শুধুমাত্র কেবল দেখাবে না, এ হচ্ছে দেখাবে না, বাদ বাকি সবাই কি করবে দেখাবে। যেমন ধরো উত্তরটা যদি তুমি খুঁজে বের করো, এখানে দেখো ডাবল বন্ডই নাই, তার মানে সে তো আমার মানে আলোচনারই বাইরে, প্রতিস্থাপনীয় অ্যালকেন হইতে হবে ডাবল বন্ড না থাকলে। এবং ওই অ্যালকেনটাকেও আমি বলে দিই, ওই অ্যালকেনটা কে দেখায় অ্যাকচুয়ালি, এই যে এই দেখাবে, দেখো হাইড্রোজেন CH3, দেখো এখানে কি এই যে CH3 গ্রুপ 2টা একই পাশে না, এটা হচ্ছে সিস ফর্ম, একটা উপরে উঠে গেলে সেটা হয়ে গেল ট্রান্সফর্ম, এমন চলে আসে। সো কেবলমাত্র অ্যালকেনের ভিতরে এই দেখায়, তার মানে এ তো হবেই না। এর ভিতরে লক্ষ্য করো তো
এখানে তো দেখানো পসিবল, অবভিয়াসলি পসিবল। কোনো কার্বনে কি ডাবল বন্ড হয়েছে? এটা কি আমার এই যে এ টাইপের যৌগটা না, যে আমাদের এই কার্বনটার সাথেও এবি যুক্ত আছে, এই কার্বনটার সাথেও এবি যুক্ত আছে, মানে রাইট আনসারটা কি বি। এখানে দেখো তো এই কার্বনের দুইটাই হাইড্রোজেন গ্রুপ, তার মানে তো হবে না, আর একটা দেখতে যাওয়ার দরকার নেই, এখানে তো ডাবল বন্ডই নাই, সেটাও হবে না। রাইট আনসার কি গেল? বি। কারেক্ট আনসার হচ্ছে বি। নেক্সট, C5H12 গাঠনিক সমাণু কয়টি? গাঠনিক সমাণু মানে হচ্ছে ভাইয়া কয়টা, মানে টোটাল সমাণু বলতেছে এরকম না, গাঠনিক সমাণু। গাঠনিক সমাণু সি মানে টোটাল C5H12 এটার কয়টা সমাণু হওয়া সম্ভব? এটা আসলে প্রথমত তুমি সাধারণ সংকেত দিয়ে বের করো, এটা আসলে অ্যালকেন, তাই না? সাধারণ সংকেত অনুযায়ী এটা হচ্ছে আমাদের অ্যালকেন। ওকে, সাধারণ সংকেত যদি অনুযায়ী সেটা যদি আমাদের অ্যালকেন হয়, সাধারণ সংকেত অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন অ্যালকিন এদের সাধারণ সংকেতগুলো কি সেগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। অ্যালকেন CnH2n+2 এটা জানো তুমি। অ্যালকিন এটাও জানো, CnH2n। অ্যালকাইন এটা জানো, জানার কথা আশা করি, CnH2n-2। আচ্ছা, অ্যালকোহল, অ্যালকোহল থাকলে একটা ইথার হবে। অ্যালকোহল, অ্যালকোহলটা হচ্ছে অ্যালকেনের সাথে জোর করে একটা অক্সিজেন ঢুকাই দিলে এটা অ্যালকোহল হয়ে যায়। জোর করে একটা অক্সিজেন জাস্ট ঢুকাইতে হবে, এটা একটা অ্যালকোহলের সংকেত। অ্যালকোহল হলে তার একটা ইথারও থাকবে যদি কার্বন সংখ্যা দুইটা থাকে মাত্র। আচ্ছা, দুইটা বা তার বেশি থাকলেই হয়েছে। তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যালডিহাইড না লিখে আমরা এটাকে কার্বনিল বলি। কার্বনিল, কার্বনিলটা হচ্ছে CnH2nO। অ্যালকিনের সাথে যদি জোর করে একটা অক্সিজেন ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এরা। আর ডাবল বন্ড থাকলে সেটা হয় হচ্ছে একটা অ্যালডল টাইপের যৌগ হবে অথবা অ্যাসিড হবে। নরমালি অ্যালডলও হতে পারে, একটু ট্রিকি কোয়েশ্চেন করলে অ্যালডলও দিতে পারে ডাবল বন্ড যুক্ত যৌগকে। আসলে এটার কথা বলতেছিলাম আমরা, তাহলে এটার প্রথমে তো সাধারণ সংকেত লিখি CH3 CH2 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 CH3, এই একটা যৌগ হওয়া সম্ভব। এটার নাম আমরা কি বললাম? এটাকে বলতেছি আমরা হচ্ছে এন পেন্টেন। এরপরে তুমি এটাকে একটা শিকল বানাতে পারো, CH2 CH3, এটাকে বলো এবার হচ্ছে কি 2 মিথাইল বিউটেন। আরেকটা কিন্তু তৈরি হওয়া সম্ভব না, তুমি যদি এটাকে এখানে নিয়ে আসো তাও এটা 2 মিথাইল বিউটেনই হবে, কারণ তখন তুমি এদিক থেকে কাউন্ট করবা, এখন ওদিক থেকে কাউন্ট করছো তখন এদিক থেকে কাউন্ট করতে। ওকে, তারপরে যদি আরেকটা তৈরি করো তাহলে সেটা হচ্ছে আসলে 2 ডাইমিথাইল প্রোপেন। আর কেউ হওয়া সম্ভব? উত্তরটা হচ্ছে না, আর কেউ লিটারেলি হওয়া সম্ভব না। তার মানে রাইট আনসার হচ্ছে জাস্ট 3টা। সঠিক উত্তরটা কয়টা? 3টা। নেক্সট, এই একটা যৌগ, যৌগটির কয়টি স্টেরিও সমাণু রয়েছে? দেখো তো এই যৌগটা কি সিস্টেন্স দেখাবে? উত্তরটা হচ্ছে দেখাবে। ডাবল বন্ডের দুই পাশে একটা আছে হচ্ছে হাইড্রোজেন, একটা আছে হচ্ছে CH3। এই যে দেখো হাইড্রোজেন, এই যে হচ্ছে CH3। দেখো তোমার যে প্রতিস্থাপনীয় মানে মানে তোমার যে তল, এই তলের উভয় পাশে মানে যে কোনো পাশে একই প্রকৃতির আছে, তার মানে সেটা কি আসলে সিস সমাণু। এটা যে ট্রান্সফর্মটা কেমন হবে? ডাবল বন্ড C H CH3, এখানে দিয়ে দিলে হচ্ছে H, এখানে হচ্ছে CH3। এই ফরম্যাটটাই কি তাহলে? এটাই হয়ে যাচ্ছে আমাদের ট্রান্সফর্ম। এটা হচ্ছে সিস, এটা হচ্ছে আমাদের ট্রান্স। তাহলে রাইট আনসার কয়টা? আর থাকবে কোনো? আর থাকবে না, তার মানে 2টা সমাণু দেখাবে। শেষ, ডান ডান। নেক্সট, পরেরটা C4H10O। দেখো তো এখানে এই সরুর অংশটা কি একটা অ্যালকিন নাকি অ্যালকেন? অ্যালকেন, তার মানে এর নিশ্চয়ই সমাণু আসলে কি অ্যালকোহল, এবং এর যখনই হচ্ছে কার্বন সংখ্যাটা 2 এর থেকে বেশি তার মানে তার ইথারও থাকবে, কার্যকরীমূলক সমাণু হিসাবে ইথারও থাকবে। এর জন্য সর্বোচ্চ কতটি ইথার যোগের সমাণু পাওয়া যায়? এবং ইথারই চাইছে, দেখছো? তাহলে আমি যদি প্রথম ইথারটা লিখি CH3 CH2 CH2O CH3, এটা কি হলো আমাদের? অ্যালকক্সি অ্যালকেন, মিথক্সি প্রোপেন। এই গ্রুপটাকে ঠিক রেখে এটাকে এরকম ভাবে চাইলে লেখা যেতে পারে CH3 CHO CH3, এটা হচ্ছে CH3। এটাকে কি বলবো জানো? 2 মিথক্সি প্রোপেন, এটার নাম 2 মিথক্সি প্রোপেন। আচ্ছা, এটাকে আমি মধ্যখানেও রাখতে পারি CH3O, সরি দুই দিকে 2টা কার্বন দিব, CH3 CH2O CH2 CH3। এটাকে কি বলবো? ইথক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার। দেখো 3টা হয়েছে। আর কোনো কম্বিনেশন বানাতে পারবা? উত্তরটা হচ্ছে না, আর কম্বিনেশন বানানো সম্ভব না। সো রাইট আনসারটা হচ্ছে যে আমরা এক্সাক্ট কয়টা পাবো? দেখো 3টা পাইছি না? রাইট আনসার হচ্ছে 3টা, 1কা 2কা 3কা। ক্লিয়ার? ইথার সমাণু যদি বলতে অ্যালকোহল সমাণু বা টোটালে কয়টা সমাণু, তাহলে আরো বাড়তো, 7টা থেকে 8টা মতন হয়। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবা। তোমাকে আমি বলে দিচ্ছি এই 2টা যৌগ তুমি আলাদা রকম ভাবে প্র্যাকটিস করবা। এই যে এটাই যেটা দিছে C4H10O, এটার আলাদা প্র্যাকটিস করবা যে এখানে টোটালে কয়টা বানানো সম্ভব,
একটা হচ্ছে C5H12 ও। এখানে কয়টা বানানো সম্ভব? আলাদা আলাদা রকম ভাবে প্র্যাকটিস করবা, সমানের ভিতরে আলাদা একটা দখল চলে আসবে তাহলে। ওকে, নেক্সট। নিচের যৌগগুলির কোনটি হেক্সেনের সমাণু? হেক্সেন 6 কার্বন যুক্ত না? চলো লিখো, CH3 CH2 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 CH3। এখানে একটা কাজ করবা, সে কাজটা হচ্ছে ভাইয়া, সে কাজটা হলো যে তুমি দেখবা যে টোটালটাতে কোথায় টোটাল কাউন্ট করলে আসলে 6টা কার্বন হয় না, যেটাতে হয় না সেটাই তার সমাণু নয়। সিম্পল, তাই না? কারণ তুমি হিসাব করো, তুমি এখান থেকে যেই যতই কম্বিনেশন বানাও না কেন টোটাল 6টা কার্বন হবে। যেমন দেখো আমি বলি, দেখো 2,3 ডাইমিথাইল বিউটেন সম্ভব? উত্তরটা হচ্ছে সম্ভব। 2,3 তে 2টা করে মিথাইল, মানে এখানে 2টা কার্বন আছে, আর বিউটেনে 4টা কার্বন, মানে 6টা কার্বন, তার মানে এটা তো সমাণু হবে। 2,2 ডাইমিথাইল বিউটেন, সেটাও সম্ভব, 2টা 4টা 6টা। 2,2 ডাইমিথাইল প্রোপেনে কয়টা রে? 3টা, আর এখানে কয়টা রে? 2টা, তাহলে টোটালে কয়টা হলো? 5টা কার্বন, তার মানে এটাই তো না। তার মানে আমাদের সঠিক উত্তর তো এইটাই, চাইছে তো কোনটা হবে না। এখানে দেখো 2 মিথাইল পেন্টেন, পেন্টেনে 5টা, এখানে হচ্ছে একটা, 6টা কার্বন, মানে তো হবে। জাদু দেখছো, বোঝা গেছে সহজে কেমনে করে ফেলতে পারি আমরা। নিচের কোন যৌগগুলির মধ্যে হেক্সেনের সমাণু নয় চাইছে। তুমি যদি প্রত্যেকটাই ধরে ধরে করতে চাও টাইম লাগবে, অসম্ভব না, টাইম লাগবে। সিম্পল হিসাব হচ্ছে আমরা কাউন্ট করব 2,3 ডাইমিথাইল, মানে এখানে তো 2টা কার্বন আছেই, মিথাইল গ্রুপে যে বুঝাইতেছে যে ধরো এই পজিশনে 2 একটা আর 3 একটা মিথাইল গ্রুপ, এই দুইটাকে ছুটাই নিয়ে আসছি। তারপরে হচ্ছে কে আছে? বিউটেন 4 কার্বন যুক্ত। হ্যাঁ সম্ভব, সম্ভব না কেন? অবশ্যই সম্ভব, সম্ভব না রে। CH3 CH3 দেখো, CH3 দেখো, হাইড্রোজেন কেন সম্ভব না? অবভিয়াসলি সম্ভব, দেখো সম্ভব না, মাস্ট সম্ভব। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে এখানকার কাহিনী, এই হচ্ছে কথা। সো তুমি যদি চেষ্টা করে দেখো, জাস্ট এটাতে মিলবে না। তোমার রাইট অ্যান্সার কি? সি। আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ অলসো সি। ওকে, নিচের কোন যৌগগুলির কোনটি হেপটেনের সমাণু নয়? ট্রিক তো পাতা है आपको, তাই না? ট্রিক তো তুমি জানোই। কি করব আমরা? আমরা গুণে দেখব কোথায় আসলে হেপটেন হয় না, মানে 7টা কার্বন হেপটেনে। চলো এখানে দেখো 2 মিথাইল হেক্সেন এখানে হচ্ছে, তার মানে এটা তো হবে। 2,2 ডাইমিথাইল পেন্টেন, 5 আর 2 এ 7টা হবে। 2,3 ডাইমিথাইল বিউটেন, 2,3 কয়টা? 2টা, তার মানে এখানে 2টা মিথাইল পেলাম, আর এখানে বিউটেন, 2 আর 4 এ কত হয়? 6, তার মানে রাইট অ্যান্সারটা কি? সি। এটা দিতে হচ্ছে না। 2,3 ডাইমিথাইল পেন্টেন, হ্যাঁ এটা তো হবে, এই যে এটা তো হবে। তোমার রাইট অ্যান্সার কি? সি। বুঝা গেছে? মজাদার না? কিন্তু এগুলা আগেকার কোয়েশ্চেন, এগুলা রিসেন্ট টাইমে আসার ফ্রিকোয়েন্সি একটু কম, বাট ডাজন্ট মিন যে তোমার বেলা আসতে পারে না। যেহেতু ট্রিকি, তাই তোমার বেলাও আসতে পারে। সো আমরা এই ট্রিকটাকে মনে রাখবো, চেষ্টা করবো এই মনে রেখে এটা অনুযায়ী একটু আমল করার। ঠিক আছে? ওকে, নেক্সট একটা আমাদের যেটা হচ্ছে একেবারে আজকের এই ক্লাসের লাস্ট আমরা বলবো যে টাইপ, সেটা হচ্ছে টাইপ 4। এটা হচ্ছে আমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অর্থোপ্যারা, মেটা নির্দেশক পড়বো। চলো দেখি যতটুকু আছে। ফার্স্ট অফ অল এখানে বলতেছে নিচের কোন কার্বোক্যাটায়নটি সব থেকে বেশি স্থিতিশীল? কার্বোক্যাটায়ন, ভালো করে বুঝো। তাহলে মেইনলি আমরা জানি যে বন্ধন বিভাজনের মাধ্যমে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে কার্বনের আয়ন, কার্বোক্যাটায়ন হতে পারে, কার্বন আয়ন হতে পারে, মানে পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। আর একটা জিনিস তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল, একটা সুষম বন্ধনের জন্য বিভাজনের জন্য তৈরি হয়, আর একটা বিষম বন্ধন বিভাজনের জন্য তৈরি হয়। এগুলো আমাদের কনসেপ্ট আছে আশা করি। সো কার্বোক্যাটায়নের কথা যেহেতু বলতেছে যে কোনটি সব থেকে বেশি স্থিতিশীল, দেখো এটা সিম্পলি চিন্তা করো। এখানে হচ্ছে সি প্লাস, এই যে একটা হাইড্রোজেন আছে এখানে, এই যে একটা হাইড্রোজেন আছে, এই যে একটা হাইড্রোজেন আছে, 3টা। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এখানে যদি একটা আর দিয়ে দাও, এখানে একটা, এবার আর মানে হচ্ছে ধরে নাও CH3 গ্রুপ, সিম্পলি এটা ধরো একটা এইচ দিলা, এখানে একটা এইচ দিলা, সেটা হচ্ছে প্লাস। এটা কত ডিগ্রি আমাদের? 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। 2 ডিগ্রি লিখো একটা। এবার যদি আমি 2 ডিগ্রি লিখি, আর আর এইচ প্লাস, এটা হচ্ছে কত ডিগ্রি আমাদের? 2 ডিগ্রি। পরে 3 ডিগ্রি লিখি আমরা, আর 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 এটা হচ্ছে 3 ডিগ্রি। এবার জিনিসটা হচ্ছে তুমি বলো তো, হাইড্রোজেন কি ইলেকট্রন দানকারী গ্রুপ? এখানে একে প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের অভাবে আছে, আর তার কাছে 3টা হাইড্রোজেন আছে ইলেকট্রন দেওয়ার জন্য। এখানে কয়টা আছে? 5টা হাইড্রোজেন আছে ইলেকট্রন দেওয়ার জন্য, এখানে 7টা হাইড্রোজেন আছে, এখানে 9টা হাইড্রোজেন আছে ইলেকট্রন দেওয়ার জন্য। তাহলে বলো কোথায় সে বেশি স্থিতিশীল হবে, কালম হবে, কোথায় সে আসলে শান্ত থাকবে? 3 ডিগ্রিতে অবভিয়াসলি। তাহলে যেখানে বেশি শান্ত থাকবে সেটাই তো বেশি স্থিতিশীল, সে সব থেকে বেশি তৈরি হবে, বাট সে বিক্রিয়া করতে চাইবে কম। সো রাইট অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি 3 ডিগ্রি। 3 ডিগ্রি দেখো তো কোনটা? এটা না, ডিটা না? 22-23 আসা কোয়েশ্চেন। ডান রাইট অ্যান্সার কি? ডি। তাহলে এটা যদি বলতো সক্রিয়কে, তাহলে আবার উল্টা হইতো কিন্তু, হ্যাঁ
সক্রিয়তা নিশ্চয়ই স্থিতিশীলের এক্স্যাক্ট উল্টা সিস্টেমটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে কোনটি সত্য নয়? ফ্রি রেডিক্যাল আসলে তৈরি হয় কিভাবে? যেমন ধরো ক্লোরিন Cl2 যেটা, এটা যদি কোনো দৈবিক কারণে বন্ধনটা ভেঙে যায় তাহলে ক্লোরিন তার একটা ইলেকট্রন নিয়ে সরে যাবে আর একটা ক্লোরিন তার ইলেকট্রন নিয়ে সরে যাবে। এখানে যদি কারো তড়িৎ ঋণাত্মকতা কম বেশি হইতো, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কিন্তু যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ওই ইলেকট্রন নিয়ে চলে যেত, যার কম ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে চলে যেত। বাট এই জিনিসটা বুঝো যে তড়িৎ ঋণাত্মকতা আসলে এখানে এক্স্যাক্টলি সমান বলেই জাস্ট ভাগ হয়ে গেছে ইলেকট্রনটা তাদের মধ্যে। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন না, একজনে নিছে। এভাবে আসলে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়। অর্থাৎ ফ্রি রেডিক্যাল তৈরি হয় তখনই যেটা হচ্ছে আসলে সুষম বিভাজন। এখানে বন্ধন বিভাজনটা কেমন বলো? সুষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজন, বুঝছো কেমন? সুষম বন্ধন বিভাজন। এখানে এখানে আসলে বন্ধনের কোনো প্রকার কি থাকে না, মানে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য, ডেল অফ En ইজ 0। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কত হয়? 0 হয় এমন। এবং ফ্রি রেডিক্যাল সম্পর্কিত আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, ফ্রি রেডিক্যাল সম্পর্কিত কথা বলা হচ্ছে এটা চেইন বিক্রিয়া দেয়। চেইন বিক্রিয়া দেয় মানে বিক্রিয়া শুরু হলে শেষ হতেই চায় না, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে। তারপরে চেইন বিক্রিয়া দেওয়ার সাথে সাথে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে একে বিক্রিয়া স্থল থেকে বিক্রিয়া করার জন্য মুভ করতে হয়, আসলে নড়াচড়া করা লাগে, মানে মুভ করে যাওয়া লাগে কোথাও, বিক্রিয়া স্থল থেকে মুভ করা লাগে। বিক্রিয়া করার জন্য কি করা লাগে? আসলে মুভ করা লাগে। ওকে, সো দেখি আমরা কি বলে, কোনটি সত্য নয় চাইছে, মানে যেটা মিথ্যা আসলে। চলো দেখি, প্রোডিউসড বাই দ্য হোমোলাইটিক সেশন অফ সিগমা বন্ড। অ্যাকচুয়ালি এটাই তো সত্য। হোমোলাইটিক মানে কি? সুষম বিভাজনের জন্যই তো তৈরি হয়, তার মানে সত্য। প্রোডিউসড বাই দ্য হেটারোলাইটিক সেশন অফ সিগমা বন্ড, না এটাই তো সত্য না। তোমার রাইট আনসারটা কি? বি, ইট ইজ ভেরি আনস্টেবল। হ্যাঁ এটা ঠিক, এটা খুবই আনস্টেবল হয়। নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন আর ইকুয়াল ইন ইট, হ্যাঁ নাম্বার অফ প্রোটন আর ইকুয়াল, মানে ইলেকট্রনটাও সমান থাকে। তো রাইট আনসারটা কি? বি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফাইল? ফাইল মানে হচ্ছে আসলে কি ভাই বলো তো? আকর্ষী। ফাইল মানে হচ্ছে আমাদের আকর্ষী। ফাইলটা আসলে কয় ধরনের হয়? একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর একটা হবে কি ভাই? নিউক্লিওফাইল। সিম্পলি নিউক্লিওফাইল। এখন ইলেকট্রোফাইল মানে কি? সে আসলে কি আকর্ষণ করবে? ইলেকট্রন আকর্ষণ করবে। নিউক্লিওফাইল মানে কি? সে আসলে নিউক্লিয়াস আকর্ষণ করবে বা বেসিক্যালি ইলেকট্রন বিকর্ষণ করবে, বা সেই ইলেকট্রন দিবে। ও ইলেকট্রন নিবে বা গ্রহণ করবে। এ আসলে কি করে? ইলেকট্রন গ্রহণ করে, এর কাজ। আর এর কাজ হচ্ছে আসলে ইলেকট্রন দান, সিম্পল হিসাব। সো ইলেকট্রন গ্রহণ কে করতে পারবে? যার কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তার মানে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি লিখবো? ইলেকট্রনের ঘাটতি আছে এর, ঠিক আছে। অথবা তুমি বলতে পারো যে পজিটিভ চার্জ যুক্ত। এরা হইলে পজিটিভ চার্জ যুক্ত হবে চার্জ থাকলে, কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত মানে কি? ওর কাছে তো অলরেডি ইলেকট্রন রয়েছে। তার মানে এর কাছে কি ইলেকট্রন ঘাটতি না, বরঞ্চ ইলেকট্রনের আধিক্য রয়েছে। ইলেকট্রনের আধিক্যটাকে প্রকাশ করা হয় হচ্ছে আসলে লন পেয়ার ইলেকট্রন দিয়ে। কি দিয়ে? লন পেয়ার ইলেকট্রন দিয়ে। এছাড়াও তুমি বলতে পারো হচ্ছে যে নেগেটিভ চার্জ যুক্ত এরা, যদি চার্জ থাকে তাহলে কোন চার্জ? নেগেটিভ চার্জ যুক্ত। এরা আসলে বেসিক্যালি একজোড়া ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। মানে এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, লুইস ফর্মুলা অনুযায়ী লুইস অ্যাসিড। এবং এদের বলতে পারো অষ্টকটা থাকে কেমন? অসম্পূর্ণ। অষ্টক অসম্পূর্ণ, ঠিক আছে। এরা কি আসলে লুইস ক্ষার। অষ্টক সম্পূর্ণ প্লাস হচ্ছে জিনিসটা হচ্ছে যে অষ্টক সম্প্রসারিত হতে পারে কখনো, আবার হতে পারে হচ্ছে যে কেন্দ্রীয় মৌলে লন পেয়ার ইলেকট্রন থাকে। এই বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। সবার সবটাই থাকবে এরকম না, কারো কারো ক্ষেত্রে কিছু কিছু থাকবে। কেন্দ্রীয় মৌলে লন পেয়ার ইলেকট্রন থাকবে বা নিঃসংযোজক ইলেকট্রন থাকে। তাহলে এখানে একটা সিম্পল হিসাব এবার ক্যালকুলেশন করো। নিউক্লিওফাইল চাইছে না? পজিটিভ চার্জ যুক্ত কেউ কি নিউক্লিওফাইল হতে পারে? নিশ্চয়ই না। হইলে নেগেটিভ চার্জ যুক্ত হবে। তাহলে এও বাদ। এরপরে এবার দেখো থাকলো তোমার নিউট্রাল, মানে প্রসম দুইজনেরই হতে পারে। ইলেকট্রোফাইলও প্রসম হতে পারে, নিউক্লিওফাইলও প্রসম হতে পারে। অ্যালুমিনিয়ামের তুমি জানো অষ্টকটা থাকে হচ্ছে কি? অসম্পূর্ণ। ও একজোড়া ইলেকট্রন নিতে পারবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে কে আসলে? ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল তো না, নিউক্লিওফাইল ইলেকট্রন দিবে, ওর কাছে লন পেয়ার ইলেকট্রন থাকবে। এই যে লাস্টের বৈশিষ্ট্য দেখো, অক্সিজেনের উপরে কি লন পেয়ার ইলেকট্রন আছে না? তার মানে নিউক্লিওফাইল কে ভাই? পানি না? পানি। সিম্পল। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে এগুলো ডাল ভাত। ওকে, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক নিচের কোনটি?
বলয় সক্রিয়কারী বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক শেখাই। এখন আর তোমাকে ওই যে আমি ইন্ডাকশন ইফেক্ট বা মেসোমারিক ইফেক্ট আর দেখাতে যাব না। হ্যাঁ, ওই ইফেক্টগুলো দেখাতে গেলে অবভিয়াসলি তোমার জন্য এটা প্যারাদায়ক হবে এবং দেরি হবে। এখানে এক্স দেখো বেঞ্জিন বলয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এখন ইফ ইলেকট্রন নেগেটিভিটি অফ এক্স, এক্স এর ইলেকট্রন নেগেটিভিটি হ্যাঁ গ্রেটার দেন ওয়াই হলে এক্স এর ইলেকট্রন নেগেটিভিটি এক্স এর যদি ওয়াই এর থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। এই সোজা হিসাবটা মাথায় রাখবা। আর যদি এটা উল্টা হয়ে যায়, তুমি বলো যদি এটা উল্টা হয়ে যায়, উল্টা হয়ে যায় মানে হচ্ছে যদি দেখি আমরা যে আসলে ওয়াইয়ের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তাহলে এটা বলে নিষ্ক্রিয়কারী এবং মেটা নির্দেশক। সিম্পল। এখন যদি আমাদের এক্স তো একটাই হবে, এটা বুঝতেই পারছি যে আমার বলয়ের সাথে ডিরেক্টলি যুক্ত, এক্স এর সাথে একাধিক কেউ যুক্ত থাকতে পারে, যেমন হচ্ছে ধরুন যে এইটা এইটা এক্স এর সাথে একাধিক কেউ যুক্ত আছে। হ্যাঁ, একাধিক কেউ যুক্ত আছে, মানে একাধিক কেউ যুক্ত থাকাকালে এক্স ওয়াই কে হবে, যতগুলো ওয়াই আছে মানে একাধিক যারা আছে তাদের ভিতরে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে হচ্ছে ওয়াই। যেমন ধরো এই যে এটার কথা আমি বলি, সি এটা হচ্ছে আমাদের বলয়ের সাথে যুক্ত হচ্ছে সে ডাবল বন্ড ও এইচ। এখানে আমাদের ওয়াই ও আর এইচ এর ভিতরে কে হবে আসলে বলো তো? ও। তার মানে এ তো দেখো এটার উল্টা হচ্ছে না, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার মানে হচ্ছে আমাদের মেটা নির্দেশক এবং হচ্ছে নিষ্ক্রিয়কারী। এখানেও কি সেম টু সেম না, এটা হচ্ছে আমাদের মেটা। এখানে একমাত্র দেখো এই যে এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তার মানে রাইট আনসারটা হচ্ছে কেবল সি। এসও থ্রি এইচও না, এখানে এস হচ্ছে আমাদের এক্স আর ওয়াই হচ্ছে আমাদের ও অক্সিজেন, তাহলে এখানেও কি এটা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। রাইট অ্যান্সার হচ্ছে সি। এই রকম ভাবে আমরা মনে রাখবো, অ্যান্সার মিলবেও, আমরা শিখতেও পারবো, বাধ্য আর কি। ঠিক আছে, ওকে। বলতেছে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি অর্থপ্যারা নির্দেশক? বলো এটা তাহলে কোনটা হবে? এটা একমাত্র এও না আর ক্লোরিনকে তো জানো, এ হচ্ছে আমাদের বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তার মানে রাইট অ্যান্সার এই যে আমরা মাত্রই যেটা শিখলাম, এক্স কার্বন, এর থেকে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি কার থেকে? ওয়াই এর থেকে, বা সিম্পলি বলতে পারো হচ্ছে যে আমাদের হাইড্রোজেনের থেকে। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে এ, অর্থপ্যারা নির্দেশক। ডান, চলো দেখি। ডান, শেষ, আর তোমাদের কোশ্চেনারিজ নাই। সো প্রথম লেকচারে যতটুকু অংশ কমপ্লিট করা গেল আশা করি খুব ভালো মতন বুঝছো, এবং ফার্স্ট লেকচারের জন্য তোমাদেরকে আসলে ওয়েলকাম। এখানে আমরা রিলেভেন্ট যতটুকু ডিপ ডাউনে যাওয়া দরকার ততটুকু গেছি, কিন্তু এখনো বিক্রে এক্সপোজারই শুরু করি নাই। নেক্সট লেকচার থেকে ইনশাল্লাহ বিক্রে এক্সপোজার শুরু হবে এবং ইনশাল্লাহ 2টা লেকচারের মাধ্যমে টোটাল পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। সো দেখা হবে হচ্ছে পার্ট 2 এর মধ্যে। পার্ট 1 আমাদের ডান, পার্ট 1 আসলে ডান। আশা করি বুঝতে পারছো, জিনিসগুলো নোট রাখতেছো। হ্যাঁ, এখানে তোমার কাজই হবে, জৈব রসায়নের কাজই হচ্ছে একটা নোট, রিভিশন, বুঝা, প্র্যাকটিস, নাথিং এলস। এই পার্টটুকুই হচ্ছে কাজ। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে নেক্সট লেকচারটাতে। আশা করি ঠিক মতন বুঝতেছো। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।